You all know that this is our first free live class of this new course or new batch. And in this class, I'm going to talk about how can we start our spoken English learning journey. কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি, যেহেতু আজকে ফার্স্ট ক্লাস। যে কথাটা আমি আপনাদের এইমাত্র বললাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হয়, আমাদের জানতে হবে আমরা একটা ভাষা শিখবো তো কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা রিলেটেড, ঠিক কতটুকু জানলে আমি ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবো। তো এখানে আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। আই উইল টক অ্যাবাউট 7 points হিয়ার, অ্যান্ড আফটার কমপ্লিটিং দিস সেশন I will show you that how can we use these 7 points practically, কিভাবে এই 7টা পয়েন্ট আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারি সেটাও দেখাবো। অর্থাৎ এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি কনসেপ্ট থাকে তাহলে আপনি আসলে ইংলিশে এক্সপার্ট হতে পারবেন কিনা। আমার এই ক্লাসগুলো আবারও বলছি প্রত্যেকের জন্য ইফেক্টিভ হবে, আপনি যে কোনো বয়সেরই হন না কেন প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এতটুকু বলতে পারি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্রত্যেকের জন্য এই ক্লাসগুলো ইফেক্টিভ হবে। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। আর ক্লাস শেষে আমি রেকর্ড প্রোভাইড করব। তো আমরা শুরু করি। দেখেন, 7টি পয়েন্ট আমি আগে আলোচনা করব, সবাই একটু মনোযোগ দিয়ে এটা বুঝবেন, এরপর এদের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। এছাড়া আজকের ক্লাসে আমি আরেকটি বিষয় দেখাবো। এখানে অনেকেই মনে করতে পারেন যে আমি মোটামুটি বেসিক গ্রামার বুঝি বা রাইটিংটাও পারি, ইংলিশে রিডিং পড়তেও পারি, কেউ কথা বললেও সেটা আমি শুনে বুঝতে পারি, বাট যখন আমি কথা বলতে যাই তখন আমি পারি না। অর্থাৎ আমি স্পিকিং করতে পারি না। স্পিকিং করতে গেলে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, অবজেক্ট কি হবে, বা একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসা, সঠিক টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করা, বা প্যাসিভ ভয়েস হলে সেটাকে সঠিকভাবে ইউজ করতে না পারা, এই বিষয়গুলো সম্পর্কে আমার প্রবলেম আছে। অর্থাৎ আই ক্যান নট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি, সো আই ক্যান নট গিভ আ প্রপার প্রেজেন্টেশন ইন ইংলিশ। এই প্রবলেমগুলো যারা ফেস করেন তাদের জন্য আমি বলছি এই সেশনগুলো শেষে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইংলিশে প্রপার ওয়েতে স্পিকিং বা প্রেজেন্টেশন দিতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া, যদি একটু বেসিক গ্রামার জানা থাকে বা ল্যাঙ্গুয়েজটা একটু চর্চায় থাকে, তাহলে এটা আপনারা কাভার করতে পারবেন। তো আগে আমরা এই জায়গাটা কাভার করি, যেহেতু আমি প্রত্যেককে নিয়ে আমাকে এগোতে হবে। এখানে অনেকে আছেন অনেক বেশি দুর্বল, আবার অনেকে আছেন একটু পারেন। তো শুরু থেকেই আমরা শুরু করার চেষ্টা করি। তো দেখেন এখানে কি বলছে, For learning English language as a foreigner, we have to follow some strategy. We have to do some plan, that is from where will you start our journey and what will you study firstly. How can we improve gradually and day by day? Those questions will be circling in your mind. So in this class, I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. So my first point is, for learning this language, firstly, you have to gather some basic idea about sentences. প্রথম পয়েন্ট হচ্ছে আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। সেন্টেন্স বা বাক্য, এই যে আমি যে কথাগুলো বলছি আপনাদের সামনে, মুখ দিয়ে যেটাই বের করছি, যে স্পিচ, এইটাই হচ্ছে আমার বাক্য, তাই না? সো এই বাক্যের যে ক্লাসিফিকেশন গুলো আছে এইটা আমাকে বুঝতে হবে। এই সেন্টেন্স আমি বাংলায় বলি, বুঝতে সুবিধা হবে আপনাদের। এই সেন্টেন্স প্রধানত দুই ভাবে হয়, অ্যাকর্ডিং টু মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, অর্থাৎ অর্থ অনুসারে এবং গঠন অনুসারে। এগুলো আপনারা অনেকেই জানেন যে অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে, এদের নামও আপনারা জানেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, অপটাটিভ। এবং গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স আছে, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই যে টোটাল 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, আপনি যখনই একটা সেন্টেন্স লিখতে যাবেন বা বলতে যাবেন, এই 8 প্রকার স্ট্রাকচারের ভিতর একটা না একটা আপনাকে ব্যবহার করতে হবে বা ইউজ করতে হবে। তো আমরা স্ট্রাকচার গুলোর নাম জানি, সেন্টেন্স সেন্টেন্স কত প্রকার এগুলোও জানি, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কিভাবে হয় এটা আমরা বুঝি না। তো এটা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এটা সম্পর্কে ধারণা রাখলে বেনিফিটটা কি, আপনি যখন কোনো একটা প্যাসেজ ইংলিশে রিড আউট করতে যান, পড়তে যান, আমরা অনেকেই ইংলিশে প্যাসেজ রিডিং করতে পারি, বাট তার অ্যাকচুয়াল মিনিংটা কি, অ্যাকচুয়াল থট বা সেন্সটা কি, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, বুঝতে পারি না। তো এই সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট থাকলে একটা প্যাসেজ পড়ে, একটা ফিকশন, নন ফিকশন, নভেল, যে কোনো কিছু রিড আউট করে তার অ্যাকচুয়াল অর্থটা বোঝা যায়। তাহলে 1 নম্বর পয়েন্ট কি বলছি, সেন্টেন্স সম্পর্কে আমাদের কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। পয়েন্ট নম্বর 2, সেটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ
সেন্টেন্স এর উপকরণ, কম্পোনেন্টস মানে উপকরণ বা এলিমেন্টস, অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে তার ভিতরে ঠিক কি থাকে। Which one is subject? What is verb? What is object? What is complement? What is adverbial? What is appositive? Those things are the component of sentences. অর্থাৎ একটা বাক্যের ভিতরে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট জিনিসটা কি, অ্যাপোজিটিভটা কি, অ্যাডভার্বিয়ালসটা কি, এগুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি একটা সেন্টেন্স বা বাক্যকে মডিফাই করতে পারবেন, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারবেন। আমরা ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, সেন্টেন্স বড় করতে পারি না। এইটা আমরা করতে পারবো যদি কম্পোনেন্টস অফ সেন্টেন্স সম্পর্কে আপনার কনসেপ্ট বা ধারণা থাকে। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান সেন্টেন্স, পয়েন্ট নাম্বার টু সেন্টেন্স কম্পোনেন্ট। ওকে, জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, এরপর দেখেন, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করেন। এরপর যে পয়েন্টটা আমাদের আছে সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, পয়েন্ট নাম্বার থ্রি। এই পার্ট অফ স্পিচ সম্পর্কে আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট রাখতে হবে। কেন রাখতে হবে আমি বলি। পার্ট অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ লার্ন পার্ট অফ স্পিচ, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name. And you have to call those words from eight types of part of speech. If you have clear concept about part of speech, you can easily translate any sentence from English to Bengali, as well as you can understand all the things about sentences. এই বিষয়টা মূলত কি আমি একটু বুঝিয়ে বলি। যারা মনে করেন আমার ইংলিশ গ্রামার সম্পর্কে ভালো কনসেপ্ট নেই বা ভালো ধারণা নেই, আমি গ্রামার তেমন বেশি পারি না বা জানি না, এই পার্ট অফ স্পিচ সম্পর্কে যাদের ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, তাদের হোল ইংলিশ গ্রামারটা কভার হয়ে যায়। অর্থাৎ অনেকে এটাও মনে করেন যে স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটা শেখার জন্য গ্রামারের প্রয়োজন হয় না। আবার অনেকেই মনে করতে পারেন যে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য গ্রামারের দরকার আছে বা দরকার হয়। যে যেটাই মনে করেন না কেন, গ্রামার যারা ডেভেলপ করতে চান, এই গ্রামারটা মূলত কি, গ্রামারটা মূলত হচ্ছে এই পার্ট। যাদের পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আছে, তারা হোল ইংলিশ গ্রামারটা জানতে পারে বা বুঝতে পারে। এখন এটা মূলত কি, আপনারা অনেকেই জানেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। সেগুলো কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো কিন্তু আপনারা জানেন। এখন এদের নাম আমরা জানি ঠিক আছে, বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা কোথায়, এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কোথায়, এইটা কি আমরা জানি? এটা আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। কি বললাম? এদের প্র্যাকটিক্যাল যে ইউজ, এদের প্র্যাকটিক্যাল যে ব্যবহার, সেটা কোথায় হয়, সেটা কিভাবে হয়, এইটা আমাদেরকে একটু ভালোভাবে জানার চেষ্টা করতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। ভালোভাবে বোঝেন আমি যে কথাটা আপনাদেরকে বলছি। এই প্র্যাকটিক্যাল ব্যবহার মূলত কি, বা এই পার্ট অফ স্পিচ মূলত আমাদের কেন জানতে হবে? আমরা যখন ইংলিশে একটা প্যাসেজ রিড আউট করি, একটা প্যাসেজ যখন আমরা রিডিং পড়ি, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে আমাদের শব্দ থাকে। কি থাকে? শব্দ, অর্থাৎ ওয়ার্ডস। ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত বাক্য আছে, যত সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের একটা পার্টিকুলার নাম থাকে। এই নামগুলো এই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই নামটা যে মূলত আইডেন্টিফাই করতে পারে, সে দ্রুত ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। কেমন সেটা? অনেকেই আছেন না, আমি ইংলিশ রিডিং পড়তে পারি, বাট একটা সেন্টেন্স পড়ে তার অর্থ জানি না। এই অর্থ না জানার প্রধান কারণ কি? যে আমাদের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেই। কিন্তু আপনি কি জানেন, আপনার মনে করেন ভোকাবুলারি খুব ভালো জানা আছে, কিন্তু আপনি যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, একটা সেন্টেন্স পড়ে ভোকাবুলারি জানা থাকলেও সেই সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি, অ্যাকচুয়াল অর্থটা কি বা মিনিংটা কি আপনি বের করতে পারবেন না। আমরা অনেকেই ইংলিশে আহ, আহ, ইয়ে পড়ি না, নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার যারা পড়ছেন, ডেইলি স্টার, ডেইলি সান, ইন্ডিপেন্ডেন্ট, ইংলিশ নিউজ পেপারের দেখবেন ওয়ার্ড গুলো, ভোকাবুলারি গুলো অনেক অ্যাডভান্স, এবং এক একটা সেন্টেন্স কিন্তু অনেক বেশি ফ্রেজ অ্যান্ড ক্লজ থাকে, অর্থাৎ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স আমার থাকে। তো মনে করেন 14 বা 15টা ওয়ার্ড দিয়ে একটা বাক্য আছে। ওই বাক্যটা আপনি ইংলিশে রিডিং পড়লেন, পড়ার পর আপনি অর্থ করবেন, এখন অর্থ করতে পারছে না। মেইন কারণ কি? হয়তো ওই 15টা ওয়ার্ডের ভিতর 5টা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি আপনি জানেন না।
এখন আপনি ওই 5টা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং আপনার মোবাইলে ডিকশনারিতে সার্চ দিলেন, ডিকশনারিতে সার্চ দিলেই কি আপনি ওই সম্পূর্ণ সেন্টেন্সের অ্যাকচুয়াল থট বা মিনিং বুঝতে পারবেন? একদিন পড়ে দেখবেন তো, দেখবেন হয় না, বোঝা যায় না। এইটা তখনই সম্ভব হয় যখন পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। অর্থাৎ আপনার যদি ভোকাবুলারি জানা নাও থাকে, একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কানেকশনটা কি এইটা বোঝা যায় পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারলে। আর এটা বুঝতে পারলে ভোকাবুলারি না জানা থাকলেও একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল সেন্সটা কি, মিনিংটা কি, অর্থটা কি, কি বোঝাতে চাচ্ছে এটা বোঝা যায়। সেটা কেমন জানেন? আমি একটু প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে আপনাদেরকে দেখাই। আগে এটা বোঝেন যে পার্ট অফ স্পিচ জিনিসটা কি। পার্ট অফ স্পিচটা হচ্ছে মূলত একটা সেন্টেন্স বা বাক্য যখন আমরা তৈরি করি, একটা বাক্যের ডেফিনেশন। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্যে বলে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত একটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম থাকে। এই নামগুলোই হচ্ছে মূলত পার্ট অফ স্পিচ। সেটা কেমন বোঝেন, ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন, আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট আমি, মনে করেন আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, আমি শো করতেছি, একটু ওয়েট করেন। জাস্ট ওয়েট আ মিনিট। আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। তবে একটু এই জায়গাটাতে মনোযোগ দিবেন, ঠিক আছে? মনে করেন আমি একটা বাক্য লিখলাম, হি প্লেস ফুটবল অন দা ফিল্ড। সে মাঠে ফুটবল খেলে। খুব ভালোভাবে বোঝেন কি লিখলাম বাক্যটা, যে হি প্লেস ফুটবল অন দা ফিল্ড। সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো আছে বা যে ওয়ার্ড গুলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা নাম আছে। যেমন এই হি, এটা হচ্ছে আমার একটা প্রোনাউন। এই প্লেস, এটা হচ্ছে আমার একটা ভার্ব। এই ফুটবল, এটা হচ্ছে আমার একটা নাউন। এই অন, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এই দা, এটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ। এই ফিল্ড, এটা অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন। এই যে এ এন্ড ডি কে আমরা আর্টিকেল বলি, আর্টিকেল আসলে 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতরে একটাও না। তো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই এ এন্ড ডি থাকলে সেগুলোকে আমরা অ্যাজেক্টিভ বলবো। এখন দেখেন, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, প্রতিটা ইংলিশ সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ড গুলো আছে এরকম নাম আছে। এইটা আইডেন্টিফাই করে শিখতে হয়। যারা ভোকাবুলারি প্র্যাকটিস করেন ভালো ভালো বইগুলো থেকে, দেখবেন ওই প্রত্যেকটা ভোকাবুলারির পাশে ছোট্ট করে ব্র্যাকেটে দেওয়া থাকে এটা নাউন, এটা ভার্ব, এটা অ্যাজেক্টিভ। কেন? ওই ভোকাবুলারি প্র্যাকটিস করতে গেলেও পার্ট অফ স্পিচ ধরে ধরে প্র্যাকটিস করতে হয়। কারণ এটা না জানলে কখনোই এই ল্যাঙ্গুয়েজ ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন না। এবার সেটা কেমন, আমি আরেকটু বুঝিয়ে বলি। এই পার্ট অফ স্পিচ কখনো ওইভাবে মুখস্থ করা যায় না যে এই ওয়ার্ডগুলোই আমার এই পার্ট অফ স্পিচ। এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের জন্যই টাইমের চেঞ্জ হয়ে যায়, সরি মিনিং এর চেঞ্জ হয়ে যায়। যেমন মনে করেন আমি আপনার ক্লাস নিচ্ছি, আমি আপনার টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্ট অফ স্পিচ গুলো এভাবে চেঞ্জ হয়। যেমন মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, মনে করেন একটা বাক্য লিখলাম। এই বাক্যে এই ম্যাঙ্গো শব্দটা কি, একটা ফলের নাম, সো এটা একটা নাউন। বাট আমি যদি আরেকটা বাক্য লিখি এইভাবে, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যটার অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। কি গাছ? আম গাছ। এখন এই ম্যাঙ্গো শব্দটা এই ট্রিকে মডিফাই করে। এখানে ট্রিটা মূলত নাউন এবং এই ম্যাঙ্গোটা অ্যাজেক্টিভ হয়ে গেছে। তাহলে আগের বাক্যে যে ম্যাঙ্গোটা নাউন ছিল, সেম ওয়ার্ড পরের বাক্যে হয়ে গেছে অ্যাজেক্টিভ। এইভাবে পার্ট অফ স্পিচের চেঞ্জ হয়, এবং এই চেঞ্জ হওয়ার কারণে
একটা সেন্টেন্স বা বাক্যের অর্থের চেঞ্জ হয়ে যায়। এই জন্যই বলছি এই পার্ট অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। ল্যাঙ্গুয়েজটাকে যদি আপনি প্রফেশনালি শিখতে চান, শর্টকাট ওয়েতে কখনো শেখা যায় না যে এটা প্লাস এটা এরকম হবে, এই যে আপনি হাজারো সেন্টেন্স করতে পারবেন। একদম বেসিক থেকে বোঝেন, অরিজিন থেকে বোঝেন এই ল্যাঙ্গুয়েজটা ঠিক কি, এর ভিতরে কি আছে, কোন বিষয়গুলো সম্পর্কে আমাকে অ্যাকচুয়ালি কনসেপ্ট রাখতে হবে। দেখেন, ইংলিশে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, আপনারা অনেকেই জানেন, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। এটা এই পার্ট অফ স্পিচের সাথে কানেক্টেড। এইটা নিয়ে যদি আমি একটু কথা বলি, 1 মিনিট বোঝেন, আপনি একটা ভালো কনসেপ্ট পাবেন, ভালো একটা ধারণা পাবেন। মনে করেন একটা ওয়ার্ড লিখলাম ওয়াক। আমি যদি আপনাদেরকে বলি, বলেন তো এই যে ওয়াক, WALK, এটা কোন পার্ট অফ স্পিচ? আপনারা কি বলবেন যারা ইংলিশ জানেন বোঝেন? আপনি বলবেন যে এটা একটা ভার্ব, বলবেন না? এ দেখেন, আমি যদি বলি টক, TALK, টক, টক মানে কি? কথা বলা। আমি যদি বলি কোন পার্ট অফ স্পিচ, আপনি বলবেন এটা ভার্ব। যেমন আমি যদি বলি আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, এই টক শব্দটা ভার্ব। কিন্তু দেখেন, আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ আ টক উইথ হিম, এই বাক্যটার বাংলা অর্থ কি জানেন? আমার তার সাথে একটা কথা আছে। এইখানে হ্যাভটা মেইন ভার্ব, সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই মূলত মেইন ভার্ব হয়। আর এই যে টক লিখলাম, দেখেন এর আগে একটা এ আছে, একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে নাউন বসে মোস্ট অফ দ্য টাইম। সো এই যে টকটা লিখলাম, এই টকটা মূলত এখানে নাউন, জাস্ট কথা। এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করছে না। অর্থাৎ এই বাক্যে এই ওয়ার্ডটা নাউন, TALK, নাউন। কিন্তু এর আগের বাক্যে এই ওয়ার্ডটা কিন্তু আবার ভার্ব। এটা কাজ করা বোঝায় যে আমি কথা বলি। আর এইখানে এটার অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। একই ওয়ার্ড, পজিশন চেঞ্জ হওয়ার কারণে অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে, পার্ট অফ স্পিচের চেঞ্জ হয়ে যাচ্ছে। এই চেঞ্জিংটা বুঝতে হয়, না হলে একটা সেন্টেন্স রিড আউট করে তার অ্যাকচুয়াল অর্থ বোঝা যায় না। এবার আমি এরকম একটা কথা বলি আপনাদেরকে, দেখেন, মনে করেন আমি যদি এরকম একটা বাক্য লিখি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। এই যে বাক্যটা আমি লিখলাম, মনোযোগ দিয়ে বোঝেন, এইখানে এই ওয়াকিংটা কোন পার্ট অফ স্পিচ? আপনি কি বলবেন? এটা একটা ভার্ব, তাই না? হাঁটছে, এটা কোন টেন্স? টেন্সও ধরতে পারবেন এটা দেখে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখেন, আমি যদি এইভাবে একটা কথা লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। একই ওয়ার্ড আমার এক জায়গায় বসছে ভার্ব হিসাবে, আর এইখানে আমার একদম সেন্টেন্সের শুরুতে বসছে। অর্থাৎ সেন্টেন্স বা বাক্যের শুরুতে নাউন বা প্রোনাউন থাকে, এটা আমার এখানে সাবজেক্ট। তো এটা নাউন, এটাকে বলা হয় মূলত জেরান্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ। এই ওয়াকিংটা আমার এখানে নাউন, এখানে ভার্বটা হচ্ছে জাস্ট এই ইজ, এই ছাড়া আর কোনো ভার্ব নেই। বি ভার্বের একটা সেন্টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একই ওয়ার্ড আমার চেঞ্জ হওয়ার কারণে এই বাক্যের দেখেন অর্থটাই চেঞ্জ হয়ে যায়। জাস্ট হাঁটা একটা ভালো ব্যায়াম, কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা কথা বলি, আই স আ বয় ওয়াকিং, WALKING, ওয়াকিং অন দ্য রোড, এর অর্থটা হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। কি বললাম? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। এইখানে সি এর পাস্ট ফর্ম স, এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এবং এই যে ওয়াকিংটা দেখছেন, এটা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ভার্বের, কিন্তু এটা আসলে কোনো ভার্ব না, কোনো ভার্ব হিসাবে এখানে বসেনি। এটা এই বয়কে মডিফাই করছে, যে ছেলেটাকে কি অবস্থায় দেখেছিল, হাঁটন্ত, মানে সে হাঁটতেছিল, তেমন একটা অবস্থায় দেখেছিল। তো অ্যাজ এ পার্ট অফ স্পিচ এই ওয়াকিংটাকে বলা হচ্ছে অ্যাজেক্টিভ। অর্থাৎ একই ওয়ার্ড ওয়াকিং, এবং স্পেলিংটাও একই, তিনটা সেন্টেন্সে তিনটা পজিশনে বসার কারণে আমার তিনটা সেন্টেন্সের অর্থ ডিফারেন্ট হয়ে গেছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটতেছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স এ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। তাহলে এই জন্যই আপনাদেরকে আমি বলছি এই পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে হয়, কারণ এগুলো কখনো মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডটা এই পার্ট অফ স্পিচ। পজিশন ভেদে চেঞ্জ হয়, এবং এই চেঞ্জিং এর ফলে সেন্টেন্সের অর্থের চেঞ্জ হয়ে যায়। তো যদি আপনি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করা শিখতে পারেন, আপনি যদি খুব বেশি ভোকাবুলারি নাও জানেন, একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আপনি বের করে নিয়ে আসতে পারবেন আশেপাশের ওয়ার্ড গুলো দেখে। কারণ এই পার্ট অফ স্পিচ গুলো কি হয়, একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয়। বাট যদি ভোকাবুলারি জানেন বাট পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন না, ওই সেন্টেন্স বা বাক্যের অর্থ আপনি বুঝবেন না। এটাই হচ্ছে মেইন কথা। আগামীকালকের ক্লাসটা করবেন, ইন ডিটেলস আমি এটা নিয়ে কথা বলবো। তাহলে আমাদের 3 নম্বর পয়েন্ট আমি কি বললাম?
যে পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, after that you have to gather some knowledge about verb. Verb is the biggest topic of English grammar. It is involved with so many important topics. So until you won't have more idea about verb, you cannot make or write sentences correctly. এই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি। দেখেন, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস। একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ হচ্ছে কিন্তু এই ভার্ব। ভার্ব ছাড়া ইংলিশের কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। এমন একটা ওয়ার্ড যেটা কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, বলা, লেখা এগুলো বোঝায়। এখন এই ভার্ব নিয়ে অনেক কাজ আছে, আজকে আমি আপনাদেরকে বলবো। এই ভার্বের যে ক্লাসিফিকেশনটা আছে এটা হয়তো অনেকেই জানেন, নামগুলো জানেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা জানি না। যেমন আমি 1 মিনিটে একটু বলি। দেখেন, ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট, একটা নন ফাইনাইট, অর্থাৎ সমাপিকা অসমাপিকা। এই ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটা প্রিন্সিপাল, একটা অক্সিলারি। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জেরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল। এই পার্টিসিপল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আবার প্রিন্সিপাল ভার্ব দুই প্রকার, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্ব দুই প্রকার, প্রাইমারি অক্সিলারি, মডাল অক্সিলারি। মডালের আবার আরেকটা আছে সুডো বা সেমি মডাল। এছাড়াও কিছু ভার্ব আছে যেমন পজিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, কোয়াসিপ্যাসিভ ভার্ব, লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব। এই যে নামগুলো বলছি, এই নামগুলো হয়তো আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ব্যবহারটা কি, প্র্যাকটিক্যাল ইউজটা কি, এইটা যদি আমরা না বুঝি তাহলে কি কখনোই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো? এবং এই ভার্বের সাথে অনেক কিছু রিলেটেড। এই ভার্ব যার কমপ্লিট থাকে, আমি মনে করি সে ইংলিশে কখনোই দুর্বল থাকবে না। এই যে স্পোকেন ইংলিশ আপনারা শিখতে আসেন না বা শেখেন না, এই স্পোকেন ইংলিশটা কি জানেন? এই সবই ভার্বের ফাংশন। ভার্বের অমুক ফর্ম, ভার্বের তমুক ফর্ম, ভার্ব এইভাবে বলবে। ভার্বের চেঞ্জ মানেই টাইমের চেঞ্জ, কথার চেঞ্জ। এবং এই চেঞ্জটা আমরা পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আমি কি বলছিলাম, আবারও যদি একটু শুরুতে আসি। আমি আপনাদের বলছিলাম যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি, কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার জার্নিটা শুরু করতে পারি। এখানে আমি কয়টা পয়েন্ট নিয়ে কথা বলছি? 7টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট বলছি, এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য আপনাকে সেন্টেন্স বা বাক্য সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 2, সেন্টেন্স কম্পোনেন্ট, অর্থাৎ বাক্যের উপকরণ। পয়েন্ট নাম্বার 3, পার্ট অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, ভার্ব। পয়েন্ট নাম্বার 5, টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, টেন্স, এটা একটা কম্পালসারি টপিক, কেন রাখতে হবে সেটা আমি পরে বলতেছি। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। লিখে রাখেন, পয়েন্ট নাম্বার 5 হচ্ছে টেন্স, পয়েন্ট নাম্বার 6 মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। আর পয়েন্ট নাম্বার 7, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসের যে প্র্যাকটিক্যাল ব্যবহার বা প্র্যাকটিক্যাল ইউজটা আছে এটা আমাকে জানতে হবে। এই যে 7টা পয়েন্ট বলছি, এদেরকে আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে অ্যাকচুয়ালি এই 7টা পয়েন্ট আমাদের কাজে লাগে কিনা ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য। তাহলে কি কি বললাম? 1 নম্বর সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পার্ট অফ স্পিচ, পয়েন্ট নাম্বার 4 ভার্ব, পয়েন্ট নাম্বার 5 টেন্স, পয়েন্ট নাম্বার 6 use of modal and semi-modal auxiliary verb, and point number 7 practical use of passive voice। এই 7টা পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি আমার কাছে আসেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সেটা কিভাবে সম্ভব? এবার একটু দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি। প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় আমি লিখে দেখাচ্ছি, যারা একদমই দুর্বল, যারা একদমই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারেন না, তারাও বুঝতে পারবেন। জাস্ট লাস্ট পর্যন্ত থাকবেন একটু। দেখেন, আমি এটা কেটে দেই। একটা কথা মনে রাখবেন, যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করার একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা মেনটেন করে ইংলিশের 90% সেন্টেন্স গুলো তৈরি হয়। সেটা হচ্ছে, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। In the place of subject we use noun or pronoun.
এই নাউন প্রোনাউনটা কি? ওই ওই যে বললাম, পার্ট অফ স্পিচ। আপনি যে সেন্টেন্সটাই লেখেন না কেন, সেন্টেন্স লিখতে গেলে কিসের প্রয়োজন? ওয়ার্ড, শব্দের প্রয়োজন। তো একটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা শব্দে একটা নাম থাকে। এই নামগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেটা নাউন হয় অথবা প্রোনাউন হয়। এরপরে ভার্ব, দেন এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। আমরা মনে করি একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না, এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে আমার অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, ইভেন অ্যাডভার্বিয়ালস এটাও থাকতে পারে। সেটা কেমন বা কিভাবে থাকে একটু দেখেন, বোঝার চেষ্টা করেন। এই জায়গাটাতে কি থাকে? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এগুলো মূলত কি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। Let's try to understand here. এই যে স্ট্রাকচারটা আমি এখানে লিখলাম, খুব ভালোভাবে বোঝেন, মনোযোগ দিয়ে বোঝেন। এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটাকে মেনটেন করেই আমরা ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি। সেটা কিভাবে করতে পারি আমি আপনাদেরকে একটু দেখাই। প্রায় 90% ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটাই মেনটেন করতে হয়। এছাড়া আরেকটা স্ট্রাকচার আছে, ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। সেটা জাস্ট একটা নির্দিষ্ট জায়গায় ব্যবহৃত হয়, সেটা পরে দেখাবো। বাট এইটা আগে দেখাই। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে বলেন তো? আই হতে পারে, অথবা উই হতে পারে, তাই না? সিম্পল বিষয়টা কিন্তু। অথবা ইউ হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, দে হতে পারে, রহিম হতে পারে, করিম হতে পারে। এগুলোই কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। এই সাবজেক্টের পরে আমাকে ভার্ব ইউজ করতে হয়। এটাই ইংলিশ সেন্টেন্সের নিয়ম। এইখানে একটা প্রবলেমটা কি জানেন? বাংলা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, বাট ইংলিশে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই যে একটা ওলটপালট, এই একটা ওলটপালটের কারণেই মোস্ট অফ দি স্টুডেন্টস ক্যান নট স্পিক ইন ইংলিশ। আমার যে পেইড কোর্সের স্টুডেন্টস থাকে, তাদের আলাদা ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, অর্থাৎ স্পিকিং এর যে গ্রুপ, সেখানে আমার আন্ডারে থেকে তারা স্পিকিং করে। তো অনেক স্টুডেন্টস আছে যারা খুবই ফ্লুয়েন্ট, কারণ তারা চর্চা করে প্রচুর। কিন্তু আওয়ার মাদার টাং ইজ বাংলা, ইউ অল নো দ্যাট। তো যখন সে ইংলিশে একটা কথা বলতে যায় বা স্পিকিং করতে যায়, ওই অনেকেই করে কি বাংলা ভেবে ইংলিশ বলার চেষ্টা করে। এখন বাংলায় তো সাবজেক্টের পর অবজেক্ট বা অ্যাডভার্ব মানে এক্সটেনশনের পার্টগুলো আগে আসে, দেন ভার্ব লাস্টে থাকে। তো ওইভাবে তারা নিয়ে ফেলে। যখনই তারা ওইটা করে তখন আর মানে বাক্যটা কমপ্লিট করতে পারে না, ওই জায়গাটাতে আটকে যায়। তো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, ইংলিশে যখনই আপনি কিছু লিখবেন বা বলবেন, সবসময় এইটা মাথায় রাখবেন, সাবজেক্টের পরে আমাকে ভার্ব ইউজ করতে হবে। দেন সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি ব্যবহার করতে পারে, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। ভার্বটা কি? যেগুলো করা, হওয়া, থাকা, বলা, অর্থাৎ অ্যাকশন দেওয়া বোঝায়। ফর এক্সাম্পল, আই ইট, আমি খাই। আগে বোঝেন সাবজেক্ট আর ভার্বটা আমি যদি একটু লিখি। উই প্লে, আমরা খেলি। এখানে আমি যদি বলি ইউ ডু, তুমি করো। এখানে আমি যদি বলি হি ড্রাইভস, সে চালায়। হি, কি বললাম? DRIVES, সে চালায়। এখানে আমি যদি বলি শি ড্র, সে আঁকে। এখানে আমি যদি বলি দে গো, তারা যায়। এখানে আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে। সো এইভাবে এই সাবজেক্ট আর ভার্ব আমি পাশাপাশি বসালাম। বোঝেন, যারা একদমই দুর্বল আছেন তারাও পারবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কঠিন না। সাবজেক্ট কি? কি বললাম? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, এরকম একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। এরপর সে যে কাজটা করে সেটা আমাকে ইউজ করতে হবে। এইবার সাবজেক্ট আর ভার্ব বসানোর পর আমার অবজেক্ট বসে। এই অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসে। অর্থাৎ এক্সটেনশনের যে জায়গাটা, এখানে আমি অবজেক্ট বলবো না, আমি আবারও বলছি এক্সটেনশন। এটা অটোমেটিক্যালি চলে আসে, সিচুয়েশন অনুযায়ী হয়ে যায়। যেমন আই ইট, আমি খাই। আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি সেটা বসান। সো আই ইট রাইস।
এটা একটা কমপ্লিট সেন্টেন্স, আপনারা জানেন প্রত্যেকেই, তাই না? আবার দেখেন উই প্লে, আমরা খেলি। মানুষ কি খেলে? আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, লুডো খেলেন, যেটা খেলেন আপনি ইউজ করেন। সো আপনি যদি বলেন যে উই প্লে ফুটবল, দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। ইউ ডু, তুমি করো। মানুষ করে কি? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো, দ্যাট ইজ অলসো আ কমপ্লিট সেন্টেন্স। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। শি ড্রস, মানুষ আঁকে কি? শি ড্রস আ পিকচার। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যদি আপনি বসাতে পারেন, বাকি অংশটা কি বললাম, অটোমেটিক্যাল চলে আসে। দে গো, তারা যায়। মানুষ যায় কোথায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এবার দেখেন, রহিম স্পিক্স, রহিম বলে, কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তাহলে এইখানে আমি কি করলাম? প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স আমি তৈরি করলাম। এখন একটা বিষয় বোঝেন, আমরা যারা ইংলিশে কথা বলতে পারি না, যারা স্পিকিং করতে পারি না, যারা দুর্বল, আমরা যারা মনে করি যে আমি বাংলা একটা কথা ভাবতেছি বাট সেটা আমার ইংলিশে মুখে আসতেছে না, এইটা না আসারও প্রধান কারণ কি হতে পারে বলেন তো? যে আমাদের ভোকাবুলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা নেই। তো একটা বিষয় মনে রাখেন, আমি বলি, যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে কোন ধরনের ভোকাবুলারি পড়তে হয় জানেন? দেখেন, সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। আপনি যদি সাবজেক্টের পর ভার্বটা ইউজ করতে পারেন, এক্সটেনশনের যে জায়গাটা, সেটা অটোমেটিক্যালি চলে আসে। তার মানে ভোকাবুলারি বলতে আমার ভার্বের ভোকাবুলারি জানতে হবে। যে যত বেশি ভার্বের ভোকাবুলারি জানে, যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে, এক্সপার্ট হতে পারে, অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারে। অনেকেই আছে মিডিল ইস্ট থেকে আমার ক্লাসগুলো করে, অর্থাৎ খুব বেশি লেখাপড়া জানে না, এসএসসি পাস, এইচএসসি পাস। তারা বলে যে আমি এই দেশে এসেছি স্যার, এখন আমার ইংলিশে কমিউনিকেশন করা প্রয়োজন, জাস্ট কথা বললেই হবে, আমার খুব অ্যাডভান্স হওয়া দরকার নয়, আমি যাতে করে কনভারসেশন করতে পারি বা অন্যের কথা বুঝতে পারি। তো আমি তো বাংলায় যেভাবে কথা বলি, ইংলিশে আমি সেইভাবে কথা বলতে চাই, কোনো গ্রামার জানা ছাড়া, কোনো রিডিং পড়া ছাড়া। বাট আমার তেমন ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট নেই, আমি মোটে কিছুই জানি না। তো ঠিক কোন বিষয়গুলো আমি জানবো, কোনটা আমি পড়বো? সে কিন্তু অ্যাডভান্স ভোকাবুলারিও বুঝবে না, ধরে রাখতে পারবে না। তার কি করতে হয় জানেন? এই ভার্ব পড়তে হয়। এই ভার্বের ভোকাবুলারি যে জানে, সে দ্রুত ইংলিশে এক্সপার্ট হতে পারে। কারণ কি বললাম, সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে। এরপরে বলছি ভার্ব বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এই দেখেন, আমার এখানে কোথায় গেল, এই যে আমার এখানে 200টা ওয়ার্ড আছে, 200টা ভোকাবুলারি। এই ভোকাবুলারি গুলো সবই ভার্বের ভোকাবুলারি, এবং মোস্ট ইউজফুল ভোকাবুলারি, যেগুলো বাংলায় আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি, বাট ইংলিশে এদের প্রপার মিনিং এবং ফর্ম না জানার কারণে আমরা কথা বলতে পারি না। আপনার যদি অ্যাটলিস্ট এই 200টা ভোকাবুলারি সম্পর্কেও ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনাকে কেউ আটকাতে পারবে না। আপনি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবেন। চারটা বিষয় জানতে হয়: টেন্স, মডাল, সেমি মডালের ব্যবহার, প্যাসিভ ভয়েস। টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এই চারটা বিষয় জানলে আর এই ভোকাবুলারি গুলো জানলে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এবং এগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব বলে, অর্থাৎ যে ভার্বের দুইটা ফর্ম সেম থাকে তাকে উইক ভার্ব বলে, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এখানে মোস্ট ইউজফুল ভোকাবুলারি আছে, আমি এগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব পিডিএফ, যারা ফ্রি ক্লাস করছেন তাদেরকেই দিব। এগুলো যদি আপনার জানা থাকে, শুধু বাংলা অর্থ জানলে হবে না, ফর্ম জানতে হবে। কেন ফর্ম জানতে হবে জানেন? কারণ এই ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমেই আমাদের কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, টেন্সের চেঞ্জটা হয়। আমরা মূলত ইংলিশে স্পিকিং করতে পারি না, ইংলিশে কথা বলতে পারি না, শুধুমাত্র এই জায়গাটা না জানার কারণে। ভার্বের অর্থ জানি না, ভার্বের ফর্ম জানি না। বিশ্বাস করেন, আর কোনো রিজন নেই, আর কোনো কারণ নেই। এটা সত্যি কিনা আপনি একটু দেখেন। মনে করেন, একটা বিষয় বোঝার চেষ্টা করেন, জাস্ট ওয়েট আ মিনিট। মনে করেন, এই যে বাক্যগুলো আমি এখানে লিখছি, তাই না? এখন এই বাক্যগুলো যারা টেন্স বোঝেন, যারা মোটামুটি ইংরেজি চর্চা করেন, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো? নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে বুঝবো? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যেমন এখানে আছে ইট, এখানে আছে প্লে, এখানে আছে ডু, এখানে আছে ড্রাইভ, এখানে আছে ড্র। এগুলো সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। তো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন কি? যে একটা কাজ রেগুলার ওয়েতে হয়ে থাকে, একটা কাজ প্রতিদিন হয়, একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে। এইটাকেই আমরা মূলত কোন টেন্স বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কোনো একটা কাজ হয়ে থাকে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু দেখেন, আপনি যখন কারোর সাথে প্র্যাকটিক্যালি কথা বলবেন, কনভারসেশন করবেন,
বা কমিউনিকেশন করবেন, একটা নির্দিষ্ট টাইমের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু এগোতে পারবেন না। আপনার সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনের জন্য আমরা মূলত টেন্স শিখি। আমরা জানি ইংলিশের 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 4 12টা। অর্থাৎ এই 12টা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, সে 12 ধরনের সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবে। একটা কথাকে 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নিতে পারবে বা বলতে পারবে। এইটা আমরা কেন শিখি? কারণ প্র্যাকটিক্যালি কথা বলতে গেলে, কনভারসেশন করতে গেলে আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। যেমন এইখানে যে বাক্যগুলো আছে: আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কেউ কোনো কাজ করে। তো এরকম একটা সেন্স বা মিনিং এটা দিয়ে থাকে বা বুঝিয়ে থাকে। আমার কথাটা আবারও বোঝেন, আমি যে কথাটা বলছি খুব ভালোভাবে একটু নেওয়ার চেষ্টা করেন, খুব ভালোভাবে একটু বোঝার চেষ্টা করেন, কারণ এটা অনেক বেশি কাজে লাগবে আপনাদের। আমি এই যে সেন্টেন্স গুলো লিখছি, এরকম একটা স্টেবল টাইমের উপর ডিপেন্ড করে আমরা এগোতে পারি না। আমি ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি যখন একটা কথা ইংলিশে বলতে যাই, বিভিন্ন টাইম মেনটেন করে বলতে হয়। আর এই বিভিন্ন টাইম মেনটেন করে কথা বলতে গেলে টেন্স অনুযায়ী ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয়। সেইটাই ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না বলে কথা বলতে পারি না। এখন সেই জিনিসটা মূলত কি, আমি আপনাদেরকে যদি একটু দেখিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন তৈরি করছি, একটু বোঝেন তাহলে এটা বোঝা আরো সহজ হবে। মনে করেন এ এবং বি দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে, ঠিক আছে? এ আর বি দুটো ফ্রেন্ডস একটা মেসে থাকে। হ্যাঁ, এখন এ বি কে বলছে, মনে করেন এ বাইরে গেছে, এখন রাতে বাসায় আসছে, বি বাসাতেই আছে। তো এ বি কে বলছে যে, তুমি কি রাতে ভাত খেয়েছো? বলেন তো কি বললাম? তুমি কি রাতে ভাত খেয়েছো? তাহলে ইংলিশ কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এটা কে বলছে? এ বলছে বি কে। এবার বি উত্তর দিচ্ছে, আমি খাইনি। তুমি কি এখন খাইতেছো ভাত? তুমি কি এখন ভাত খাইতেছো? অর্থাৎ আই হ্যাভ নট। তুমি কি খেয়েছো, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তো হ্যাভ ইউ ইটেন, সো আই হ্যাভ নট ইটেন রাইস ইয়েট। অর্থাৎ আমি এখনো খাইনি। তুমি কি এখন খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? এ আবার বি আবার একে প্রশ্ন করছে যে, তুমি কি এখন ভাত খাইতেছো? এবার এ বলছে যে, আমি সকালে খেয়েছিলাম, আমি এখন আর খাবো না। কি বলছে? আই এট রাইস ইন দ্য মর্নিং। আই এট রাইস ইন দ্য মর্নিং। আই উইল নট ইট নাও। আমি এখন খাবো না। এই যে এ এবং বি এর ভিতরে একটা সিম্পল কনভারসেশন আমি তৈরি করলাম, কথাটা বোঝেন? এই কনভারসেশনে যে বাক্যগুলো আমি ব্যবহার করলাম, প্রত্যেকটা বাক্যে আমি কিন্তু একটা কমন ভার্ব ইউজ করছি। সেই কমন ভার্বটা কি? ইট। এই ইট মানে আমরা কি জানি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু এই খাওয়া কথাটাকে দেখেন, কোথাও লিখছি EATEN ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, কোথাও লিখছি ATE এট, আবার কোথাও লিখছি উইল নট ইট বা উইল ইট, যেটাই আপনি বলেন না কেন। অর্থাৎ এই ইট কথাটাকে ইটেন, ইটিং, এট, উইল ইট, এই যে আমি লিখলাম, কেন লিখলাম? কারণ এই দুইজনের ভিতর যে কনভারসেশনটা হলো, সেখানে সময়ের পরিবর্তন হচ্ছে, কালের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের জন্য আমার টেন্সের পরিবর্তন করতে হয়েছে। এই যে টেন্স আমরা বলছি, টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, এটা মূলত কি জানেন? এটা হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসার কারণে মূলত কথার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। When you are going to communicate with others people or foreigner, we cannot speak in an unstable position. We have to change our sense. We have to change our thought or time. So how can we change it? We can change it by changing the forms of verb according to the structure of tense.
টেন্সের স্ট্রাকচার মেনটেন করে ভার্বের ফর্মের চেঞ্জ করে কথার পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। সো এই যে ইট ভার্বের যে ফর্মটা আছে, ইট এর পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং, এর যে একটা থার্ড পারসন ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এটা বসে। টোটাল একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে। আমাদের গ্রামার বইগুলোতে তিনটা ফর্ম দেওয়া থাকে, মনে করা হয় দুইটা ফর্ম টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, V4 V5, বাট ওদেরও প্রয়োজন আছে। কোথায় আছে আমি সেটা বলবো। তো এইভাবে প্রত্যেকটা ভার্বের এই পাঁচটা করে ফর্ম থাকে। এই ফর্ম আমরা কতজন জানি? আপনি হয়তো 20টা জানেন, 25টা জানেন, 50টা জানেন, বা শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণে আপনি যতই স্ট্রাকচার শেখেন, যেখান থেকে ইংরেজি শেখেন না কেন, একটা কথা বাংলায় ভাবছেন ইংলিশে বলতে যাচ্ছেন, আপনি তো পারবেন না। কারণ যে টেন্সের স্ট্রাকচার আপনি শিখছেন, ওই স্ট্রাকচারটা কি বলছে আপনাকে। মনে করেন আপনি টেন্স শিখছেন, মনে করেন আপনি বলছেন যে পাস্ট ইনডিফিনিট টেন্স, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, বুঝেন? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটাকে আমরা বলছি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। ডেফিনেশন কি? কোনো একটা কাজ অতীতকালে হয়েছিল, বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে। এখন মনে করেন আমি আপনাকে একটা বাংলা বাক্য এবার দিলাম যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? ওই বাংলাটা দেখে আপনি কিন্তু বুঝতে পারছেন এই যে ল বা লাম বসা চালিয়েছিল, এটা পাস্ট টেন্স। তাহলে সে ইংরেজি কি? কি। এবার গাড়ি ইংরেজি কি? কার। এবার চালানো ইংরেজি কি? এইটা যদি আপনি না জানেন, এইটা আপনাকে জানতে হবে। এটা হচ্ছে আমার ভার্ব। তো ভার্ব না জানলে আপনি কথা বলবেন কিভাবে? এখন আপনি জানেন যে চালানো ইংরেজি ড্রাইভ। এখন এই ড্রাইভের আবার পাস্ট ফর্ম কি, V2 কি, এইটা কি আপনি জানেন? হয়তো এটার আপনি জানেন, বাট শত শত ভার্ব আছে যেগুলোর এই পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম জানেন না। তাহলে আপনার টেন্স জেনে কি হবে? টেন্সের স্ট্রাকচার তো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, বাট ওই V2 জিনিসটা কি, V3 জিনিসটা কি, এইটা কতজন জানে? এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। এজন্য আমার যে পেইড কোর্সের যে ব্যাচগুলো আমার থাকে বা যেগুলো আমি শুরু করি, এই যে পেইড কোর্সের যে ব্যাচগুলো থাকে বা আমি যে এগুলো শুরু করি, এখানে কথাটা একটু বোঝেন। এইখানে আগে ভার্বের ফর্ম খাতায় লেখায় তারপরে ইংরেজি শেখানোটা শুরু করি, কারণ এইটা আমাকে বুঝতে হবে। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ভার্বের ফর্ম যদি না জানেন, আমার টেন্স শিখে তো লাভ হবে না। তাহলে আগে আপনাকে জানতে হবে যে এই ড্রাইভের পাস্ট ফর্মটা ড্রোভ। তাহলেই আপনি বলতে পারবেন যে সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ এ কার, এর মানে সে গাড়ি চালিয়েছিল। তাহলে এইটা না জানলে আমাদের হবে না। তার মানে আমি কি বলছি? যখন আমরা যে স্পিকিং শিখতেছি, স্পোকেন ইংলিশটা শিখবো, আমি ইংলিশে কথা বলতে পারি না কেন, আমি একজনের সাথে যখন কনভারসেশন করতে যাব, একজনের সঙ্গে যখন কমিউনিকেশন করতে যাব, এই কনভারসেশন বা কমিউনিকেশনে আমাদের কি করতে হয়? আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। এই সময়ের পরিবর্তনটা আমি বাংলায় করতে পারতেছি, বাট ইংলিশে যখন একটা বাক্য আমি বলতে যাচ্ছি, ওই অ্যাকচুয়াল টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে আমি ইউজ করতে পারছি না। ওই অ্যাকচুয়াল টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইউজ করতে না পারার কারণে মূলত আমি যে কমিউনিকেশনটা করছি বা কনভারসেশনটা করছি, সেটা আমার হচ্ছে না। তো এইটার প্র্যাকটিক্যাল প্র্যাকটিসও আমি করিয়ে থাকি প্র্যাকটিক্যাল কনভারসেশনের মাধ্যমে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। বাট আমাদের মেইন প্রবলেমটা কোথায় তৈরি হয় বললাম? ভার্বের এই জায়গাটাতে। অর্থাৎ টেন্স যেটা আমরা শিখি, টেন্সটা মূলত কি? ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, সময়ের পরিবর্তন হয়। এইটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। সেটা কিভাবে হয় একটু বোঝার চেষ্টা করেন, একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি একটু এখানে বলি আপনাদেরকে। মনে করেন হি ড্রাইভস আ কার। আমার কাজটা কি? যে একটা কথাকে, একটা পার্টিকুলার ভার্বকে আমি কতগুলো ওয়েতে, কত ভাবে, কত দিকে নিতে পারবো বা বলতে পারবো। সো হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এবার আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, অর্থাৎ সময়ের পরিবর্তনটা করব, সেটা করতে গেলে কি করতে হবে? জাস্ট হি ড্রোভ এ কার। দেখেন সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার, আমার পরিবর্তনটা কোথায়? ভিতরে ভার্বের ফর্মে। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। যদি বলি সে একটা গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। অর্থাৎ সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার,
আমার কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তনটা কিভাবে হচ্ছে? ভিতরে এই যে অক্সিলারি এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন করে। তাহলে এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। তাহলে যদি আমার টেন্স জানা থাকে, একটা ভার্বকে, এখানে আমি টোটাল 7টা ফর্ম লিখে ফেলছি, তো টেন্স জানা থাকলে একটা ভার্বকে এইভাবে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে নেওয়া যাবে বা বলা যাবে। এখানে হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। এইভাবে সেন্টেন্স গুলোর পরিবর্তন হয়। কথাটা বোঝেন? এইভাবে আমরা সেন্টেন্স বা বাক্যগুলোর পরিবর্তন করে থাকি। এখন আরেকটা বিষয় কি জানেন? শুধুমাত্র এই টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। টেন্সের স্ট্রাকচার টোটাল কয়টা বলছি? 12টা। এই 12টা স্ট্রাকচার দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করার জন্য এই টেন্সের সঙ্গে আমাদের আরেকটা বিষয় শিখতে হয়, ইনক্লুড করতে হয়। সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে মডাল এবং সেমি মডাল মিলে আপনার 18টার মতো ভার্ব আছে। এই 18টা মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি 18 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু। এগুলো সম্পর্কে জানা থাকলে কি হবে? আপনার মনের যে হোল সেন্স, হোল থট, এটাকে আরো ব্রড করতে পারবেন, আরো বাড়াতে পারবেন। এটা যদি জানা থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। অর্থাৎ এই যে হ্যাজ ড্রিভেন, এবার আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, এই মডেলের একটা সুবিধা কি? যে মডালই আপনি ইউজ করেন না কেন, ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মেইন ভার্বটা অলওয়েজ বেসড ফ্রম বা প্রেজেন্ট রুট ফর্মে থাকে। টেন্সের স্ট্রাকচারে এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম আমাকে ইউজ করতে হচ্ছে। কখনো ড্রপ, কখনো ড্রাইভ, কখনো ড্রিভেন। কিন্তু এই মডালের ক্ষেত্রে আমার মডাল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্মটা বসে। হি ক্যান ড্রাইভ আ কার, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। এইভাবে জাস্ট, আচ্ছা, আমি ইয়ে করি, এটা এখান থেকে লিখি। দেখেন, হি হি ক্যান ড্রাইভ আ কার, হি কুড ড্রাইভ আ কার। এই কুডের পরিবর্তে আমি যদি বলি হি শুড ড্রাইভ আ কার, সে সে তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। আর হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হ্যাঁ। সো এইভাবে আমরা মডাল বা সেমি মডালের হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, হি নিড টু ড্রাইভ আ কার, হ্যাঁ, এইভাবে আমরা মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব গুলোর ব্যবহার করতে পারি। হি মাস্ট ড্রাইভ আ কার, হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে, পসিবিলিটি অর্থে বোঝায়। ঠিক আছে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। তাহলে দেখছেন আমি কি লিখলাম? এখানে আমার সাবজেক্ট কি? হি। অবজেক্ট কি? এ কার। আমার পরিবর্তনটা কোথায় হলো? সময়ের পরিবর্তন, কথার পরিবর্তন, বা যে কালের পরিবর্তন, এই পরিবর্তনটা আমার কোথায় হলো? ভিতরে ভার্বের ফর্মে। পরিবর্তনটা কোথায় হয়েছে? ভার্বের ফর্মে। এই পরিবর্তনটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। এইটা যে যত বেশি বুঝতে পারবে, অর্থাৎ জাস্ট এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলেই হয়ে যায়। টেন্সের স্ট্রাকচার আছে 12টার মতো, প্লাস 18টার মতো যদি মডেল সেমি মডেল থাকে, টোটাল 30টা স্ট্রাকচার দ্বারায়। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, 30টা স্ট্রাকচার মানে কি? এই যে ড্রাইভ মানে চালানো, এই ড্রাইভ কথাটাকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে, 30টা টাইমে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। আর এইটা যদি আপনি পারেন, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ থিংস ইন ইংলিশ। ইংলিশ আপনি যে কোনো কিছু বলতে পারবেন, ইংলিশে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন, যদি আপনার এটা জানা থাকে। মনোযোগ দিয়ে বোঝেন, বিষয়টাকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। বাট শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, এই সেন্টেন্স গুলো নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো করা শিখতে হবে আমাদের এই জায়গাটাতে। ঠিক আছে। এটা একটু বোঝার চেষ্টা করেন। এখন দেখেন, এইটার পাশাপাশি আরেকটা বিষয় আমি কি বলছি? প্যাসিভ ভয়েস। আমি আমি তো প্রথমে 7টি পয়েন্ট আপনাদের দেখিয়েছি, তার ভিতর থেকে আমি যদি আলাদা করে বলি, 1 নাম্বার বিষয় হচ্ছে ফর্মস অফ ভার্ব, এটাকে কনজুগেশন অফ ভার্বও বলে। এই ভার্বের ফর্ম সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। 2 নাম্বার পয়েন্ট টেন্স। 3 নাম্বার পয়েন্ট বলছি মডাল অ্যান্ড সেমি মডাল ভার্বের ব্যবহার, এটা আমাকে জানতে হবে। কারণ কি? একটা কথাকে বিভিন্ন টাইমে
পরিবর্তনের জন্য শুধু টেন্সই যথেষ্ট নয়, বিভিন্ন সেন্সে বলার জন্য শুধু টেন্স যথেষ্ট নয়, এর জন্য মডাল এবং সেমি মডেলের ব্যবহার জানতে হবে। আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েস এটা কেন জানতে হবে জানেন? কারণ রিটেন ইংলিশে অনেক বেশি প্যাসিভের ব্যবহার হয়ে থাকে, ইভেন স্পিকিং এও হয়, বাট আমরা এটা অভ্যস্ত নয়। আমার যে ফিফথ ফ্রি লাইভ ক্লাস আছে, সেখানে প্যাসিভের উপর একটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ওইটাতে আমি আপনাদেরকে দেখাবো। কেমন জানেন? যেমন মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি। এখন এই ক্লাসটা নেওয়ার আগে, এই যে ক্লাসটা আমি নিচ্ছি, এটা নেওয়ার আগে আপনি তো আমাকে চেনেন না, আপনি তো আমাকে দেখেননি, আজকে নতুন দেখছেন। আপনি গ্রুপে আছেন, আপনি দেখছেন গ্রুপে নোটিশ আসতেছে, তো আপনি, আমি মনে করেন ক্লাসে লিঙ্ক দিব, লিঙ্ক দেওয়ার আগে আমার লেট হচ্ছে লিঙ্ক দিতে, অনেকে ইনবক্সে নক দেন না, আজকে রাত 10টায় ক্লাস হওয়ার কথা, আজকে ক্লাসটা কখন শুরু হবে, এই গ্রুপে কি ইংরেজির ক্লাস হয়, এখানে কি ক্লাস হচ্ছে, এই যে কথাগুলো আমরা বলি না, এই প্রত্যেকটা কথা প্যাসিভের, আমরা নিজেরাও জানি না বাংলায় হর হামেশা আমাদের ডে টু ডে লাইফের কত কথা আমরা প্যাসিভ ইউজ করে বলে থাকি, বাট ইংলিশে এদের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। সেটা কেমন? মনে করেন আমি যদি একটা কথা আপনাদেরকে বলি যে আমি আপনাদের ক্লাস নিব, তো এই ক্লাসটা নেওয়ার আগে আমি যদি ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে আমি কিভাবে বলবো? বোঝেন একটু প্যাসিভটা কতটা গুরুত্বপূর্ণ, এটা একটু দেখাই দেই। কি বললাম? আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. আমি রাত 10টায় আপনাদের ক্লাস নেবো, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এটা কোন টেন্স? যারা টেন্স বোঝে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। বাট এই কথাটা এইভাবে না বলে আমি যদি একটু ঘুরাই বলি, মনে করেন আমার এই গ্রুপে আরো অনেক অ্যাডমিন আছে, এখন অন্য কেউ যদি এই নোটিশটা দেয়, তাহলে সে এইভাবে বলতে পারে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে। এবার আপনারাও যারা আসতেছেন, আপনি কি বলছেন যে আজকের ক্লাস কখন শুরু হবে, এখানে কি ক্লাস হচ্ছে? আপনি কিন্তু এটা বলছেন না, আপনি কি ক্লাস নিবেন, কখন ক্লাস নিবেন, কারণ আপনি তো আমাকে চেনেন না, তাহলে আপনি ফোকাসটা দিচ্ছেন কার উপর? ক্লাসের উপর, গুরুত্বটা কার উপর? ক্লাসের উপর। এখন ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? না। ক্লাসটা কি ইনঅ্যাক্টিভ, কেউ একজন ক্লাস নিবে, বাট যে নিবে তাকে তো আপনি চেনেন না, বা তার উপর আপনি গুরুত্ব দিচ্ছেন না। কে ক্লাস নিল বা না নিল এটা আপনার দরকারও না, আপনার দরকার ইংরেজিটা শেখা, ক্লাসটা করা। ক্লাসটা করতে পারলে হলো, সে যে করাই করুক। অর্থাৎ পার্সনকে বাদ দিয়ে আপনি যদি এই থিংস বা অবজেক্টকে প্রায়োরিটি দেন, এটাকে যদি সাবজেক্টের স্থানে নিয়ে আসেন, অর্থাৎ মনে করেন আরেকজন নোটিশ দিচ্ছে এইভাবে যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, তখন বাক্যটা এইভাবে লিখতে হচ্ছে যে ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. tonight. Your class will be taken at 10 p.m. tonight. আপনাদের আজ রাত 10টায় ক্লাস নেওয়া হবে। এই যে উইল বি প্লাস V3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার, আর এই উইল প্লাস V1 এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। তো এই প্যাসিভ আমাদের জানতে হবে। যেমন আমি যদি একটা বাক্য আপনাদের বলি, আপনারা করার চেষ্টা করে দেখেন তো আপনারা পারবেন না। আমি যদি এরকম একটা বাক্য আপনাদের বলি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এটা আমার ইংলিশে কি হবে? কি বললাম? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই কথাটা ইংলিশে কি হবে? ভেবে দেখেন তো আপনি বলতে পারেন কিনা। আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, দেখেন এটা যদি আমি ইংলিশে বলি আমার এরকম হবে, when will our class be taken today. When will our class be taken today? অর্থাৎ আগে ডাবল বেস ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, প্লাস টেকের পাস্ট পার্টিসিপল টেকেন, দেন এক্সটেনশন। সো এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, when will our class be taken today, এটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে? কতজনের মুখের উপর এটা আছে? বাংলায় কিন্তু এই ধরনের কথা আমরা হরহামেশা বলি, আমাদের বিভিন্ন কনভারসেশনে বলি, বাট ইংলিশে এই প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে, প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমরা মনে করি প্যাসিভ মানেই মনে হয় বাই এর ব্যবহার, সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, বাই মি, বাই হিম, বাই হার। বাট না, এই বাই ছাড়া প্যাসিভের ব্যবহার শিখতে হবে, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হবে, এইটা আমাদের দরকার। এটার উপরে ফিফথ ফ্রি ক্লাসে আমি দেখাবো আপনাদের। তাহলে আমি কি বললাম?
এই পয়েন্টগুলো বেশি করে আমাকে যদি জানতে হবে, যদি জানা থাকে। অর্থাৎ আমি বলছি না এই যে 12টা টেন্স প্লাস 18টা মডেল সেমি মডেল টোটাল 30টা স্ট্রাকচার হয়, এই 30টারই একটা রিভার্স স্ট্রাকচার আছে। অর্থাৎ সাবজেক্ট যখন নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ থাকে, এই 12টা টেন্স 18টা মডেলেরই প্যাসিভের একটা আলাদা স্ট্রাকচার আছে, সেইটা আমাদের একটু জানতে হবে। এটা যদি জানা থাকে, আপনার এই ল্যাঙ্গুয়েজটা শিখতে কখনো প্রবলেম হবে না। কারণ কি, এইগুলোকেই কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। এটা হচ্ছে মেইন কথা। তো বোঝার চেষ্টা করেন। জাস্ট ওয়েট আ মিনিট। এবার আমি ওই স্ট্রাকচারটার কাছে একটু ফিরে যাই। এবার দেখেন, এইখানে যে স্ট্রাকচারটা লিখছিলাম, আমি বলছিলাম যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত এই স্ট্রাকচারটা আমাদের লাগে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটু বোঝার চেষ্টা করেন। এই যে জায়গাটা, এখানে আমি এইভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। তাহলে প্রথমত আমি একটা বিষয় কি বললাম, যে আমাদের কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন, এটা মূলত কিভাবে হয়ে থাকে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। এই যে টেন্স আমরা শিখি, টেন্সটা মূলত কি? ভার্বের ফর্মের পরিবর্তন। ভোকাবুলারি ডেভেলপমেন্ট আমরা করব, কোন ধরনের ভোকাবুলারি বেশি পড়বো? ভার্বের ভোকাবুলারি। তাহলে আমরা ইংলিশে এক্সপার্ট হতে পারবো দ্রুত সময়ের ভিতরে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, একটা সেন্টেন্স বা বাক্যকে লং করার জন্য, বড় করার জন্য, বাক্যের ভিতরে এক্সট্রা এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসার জন্য এই স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে হয়। যেমন সাবজেক্ট তো এগুলোই হচ্ছে, আই, উই, ইউ, এরপরে ভার্ব বসতেছে। এরপর দেখেন, আমরা যখনই স্পোকেন ইংলিশ বা স্পিকিং প্র্যাকটিস করি, সেন্টেন্স প্র্যাকটিস করি, এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি। একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। সেটা পারবো বা সেটা সম্ভব। কিভাবে সম্ভব? যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা থাকে। বুঝলেন? ভালো ধারণা থাকে। সেটা কেমন? আমি একটু বুঝিয়ে বলি আপনাদের। এই এক্সটেনশন আমি লিখছি অবজেক্ট, কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়ালস। এই অবজেক্ট জিনিসটা কি বোঝেন খুব ভালোভাবে। কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? হোয়াট অথবা হুম, এই দুইটা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। কমপ্লিমেন্টটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে পরিপূরক। এমন কোন সেন্টেন্স যার সাবজেক্টেও যে থাকে, ওই এক্সটেনশনের পার্টেও সেই জিনিসটাই থাকে, সেটা সম্পর্কে বলা হয়। আমি দেখাচ্ছি। আর অ্যাডভার্বিয়ালসটা হচ্ছে কোন সেন্টেন্স বা বাক্যের ভার্বকে যদি হাউ মানে কিভাবে, ওয়্যার মানে কোথায়, হোয়েন মানে কখন, অ্যান্ড ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয়, যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল বলে। এবং এগুলোর ব্যবহার করেই একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করা যায়, লং করা যায়, একটা বাক্যের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। যেমন দেখেন, আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটাকে আমরা সারা জীবন এতটুকুই পড়ে আসি, এইভাবেই পড়ে আসি। কিন্তু আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে পারি না? অবশ্যই পারি। কিভাবে জানেন? এই দেখেন, কি খাই? ভাত খাই। অর্থাৎ এই রাইসটা হচ্ছে আমার মূলত অবজেক্ট। রাইসটা কি? অবজেক্ট। কি খেলি? ফুটবল খেলি। ফুটবলটা আমার অবজেক্ট। কি করি? কাজ করি। কিন্তু এই দে কে আপনি প্রশ্ন করেন তো, দে গো। এবার কি যায়? কাকে যায়? কোনো উত্তর হয়? এই গোকে যদি বলেন তারা কোথায় যায়, তাহলে হচ্ছে স্কুলে যায়। তার মানে এই যে টু স্কুলটা না, এটা কিন্তু আমার কোনো অবজেক্ট না। আমরা অনেকেই মনে করি ভার্বের পরেই অবজেক্ট বসে, বাক্যের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না। এই টু স্কুলটা কি জানেন? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে হোয়ার দ্বারা কোশ্চেন করা হচ্ছে। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। তো একটা বাক্যে অ্যাডভার্বও থাকতে পারে, অবজেক্টও থাকতে পারে, দুটো একসাথেও থাকতে পারে। যেমন আমি ভাত খাই, এইটাকে, এই বাক্যটাকে আরো বড় করা যায়, মডিফাই করা যায় অ্যাডভার্বের ব্যবহার করে। যেমন হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান, আপনার ভাত খাওয়ার ধরনটা কেমন, বিহেভিয়ারটা কেমন। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, দেখেন আমার বাক্যটা কিন্তু একটু বড় হলো। আপনি যে ধীরে সুস্থে ভাত খান, আপনি কোথায় ভাত খান? ওয়্যার ডু ইউ ইট রাইস? এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। আমি আমার রুমে বসে ভাত খাই। ইউ ক্যান সে দ্যাট অ্যাট মাই রুম। আই ইট রাইস ভেরি স্লোলি অ্যাট মাই রুম।
আপনি যে আপনার রুমে বসে ভাত খান, আপনি কখন ভাত খান? ওয়েন ডু ইউ ইট রাইস? আমি দিনে 3 বার ভাত খাই। এখন আমি যদি বলি 3 times a day, আমি দিনে 3 বার ভাত খাই। আপনি যে দিনে 3 বার আপনার রুমে বসে ভাত খান ধীরে সুস্থে, কেন ভাত খান? ওয়াই ডু ইউ ইট রাইস, এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। কেন? আমার শরীরে শক্তি পাওয়ার জন্য খাই। এগুলো সিচুয়েশন অনুযায়ী যেটা আসবে আপনি সেটা বসাবেন। তাহলে আপনি বলতে পারেন টু গেট, গেট মানে পাওয়া, তো টু গেট মানে পেতে, টু প্লাস বিয়ন, এটাকে ইনফিনিটিভ বলে। অথবা আপনি এরকম বলতে পারেন ফর গেটিং, ফর বা অন্য যে কোনো টু বাদে যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্বের ফর্ম দেখেন তার সাথে আইএনজি হয়, এটা নন ফাইনাইট ভার্ব হয়। সো ফর গেটিং অর্থাৎ পাওয়ার জন্য, বা টু গেট, গেট মানে পাওয়ার, টু গেট মানে পেতে। সো ফর গেটিং এনার্জি ইন মাই বডি। তাহলে দেখেন এই বাক্যটা আমার কতটুকু ছিল, রাইস পর্যন্ত, সেইখান থেকে এই বডি পর্যন্ত নিয়ে আসলাম কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। অর্থাৎ এই যে ভেরি স্লোলি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাট মাই রুম, অ্যাডভার্ব অফ প্লেস। 3 times a day, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। টু গেট অর ফর গেটিং এনার্জি ইন মাই বডি, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। অর্থাৎ এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করার সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি। দেখেন আমি যাদেরকেই শেখাই একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি, একদম অরিজিন থেকে চেষ্টা করি, যাতে করে তারা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারে। বোঝার চেষ্টা করেন। এইভাবে যে কোনো সেন্টেন্সকে আপনি বড় করতে পারেন। মনে করেন হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার? হি ড্রাইভস আ কার। আমি যদি বলি কেয়ারফুলি, এটাকে আমি কি বলছি? অ্যাডভার্ব অফ ম্যানার। সো ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার? আমি যদি বলি অন দ্য রোড, adverb of place, or on the busy road, you can also say that. uh, when does he drive a car? In the evening, সে সন্ধ্যাবেলায় ব্যস্ত রাস্তায় সতর্কতার সাথে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? সে কেন গাড়ি চালায়, তার কারণটা কি? টু আর্ন, অর ইউ ক্যান সে দ্যাট ফর আর্নিং মানি, টাকা উপার্জন করার জন্য। তাহলে বাক্যটা কতটুকু ছিল, কার পর্যন্ত, সেইখান থেকে বড় করলাম কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করেছে। কেয়ারফুলি, অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য বিজি রোড, অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন মানি, অ্যাডভার্ব অফ কি? অ্যাডভার্ব অফ রিজন। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং করা যায়, একটা সিম্পল সেন্টেন্সের ভিতর এক্সট্রা ইনফরমেশন অ্যাড করা যায়। আবারও বলছি, এটা রাইটিং ডেভেলপ করার খুব ইফেক্টিভ একটা টেকনিক। আগামীকালকের ক্লাসে থাকবেন, এইটা নিয়ে আমি আরো ডিটেলসে কথা বলবো আগামীকালকের ক্লাস। ঠিক আছে? তাহলে আমি এখানে কি কি দেখালাম, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি কিন্তু। 1 নম্বর বিষয় বললাম যে কোন কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকলে আমরা দ্রুত ইংলিশে এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট হতে পারবো। 2 নম্বর বিষয় বলছি যে স্পোকেন ইংলিশটা মূলত কি, আমরা যে ইংলিশে কথা বলতে পারি না, আমরা কেন পারি না, ঠিক কোন জায়গাগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এখানে আমি ফোকাস করছি কার উপর? ভার্বের উপর। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে ঘোরাতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়। আরেকটা কথা কি বললাম, একটা সেন্টেন্স বা বাক্য কিভাবে লং করতে হয়, কিভাবে বড় করতে হয়, বাক্যের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারের মাধ্যমে। তাহলে এই যে স্ট্রাকচারটা, সাবজেক্টটা কি এটা তো বুঝতে পারছেন, ভার্বটা কি এটাও বুঝতে পারছেন, এই এক্সটেনশনের ভিতরে অবজেক্ট কি, ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অবজেক্ট বলে। আর হাউ, ওয়্যার, ওয়েন হয় এগুলো দ্বারা কোশ্চেন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আর এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? যে বাক্যগুলোতে বি ভার্ব গুলো মেইন ভার্ব হিসাবে থাকে। অর্থাৎ এরকম কিছু সেন্টেন্স থাকে না, হি ইজ আ টিচার, সে একজন শিক্ষক, যে লোকটা হি সেই টিচার, যে টিচার সেই হি, এইটাকেই বলা হয় কমপ্লিমেন্ট। এই টিচার শব্দটা এখানে একটা কমপ্লিমেন্ট, একটা নাউন কমপ্লিমেন্ট। দেখেন, আই অ্যাম হ্যাপি, যে মানুষটা আই সেই হ্যাপি, যে হ্যাপি সেই আই। অর্থাৎ এই সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকে, এই ভিতরে অ্যাম ইজ আর ওয়াজ এর এর একটা লিঙ্ক স্থাপন করে। এই জন্য এইগুলোকে লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব বলা হয়। এই বাক্যগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত বাক্য বলা হয়। এছাড়া কিছু ভার্ব আছে, সিম, অ্যাপেয়ার, বিকাম, এই ভার্বগুলোকেও আহ, এই লিঙ্কিং ভার্ব বলে, কারণ বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। কেমন জানেন? এটা নিয়ে ডিটেলস একটা ক্লাস আছে, আমি বলবো। মনে করেন আমি যদি বলি হি বিকেম আ ইউটিউবার, সে একজন ইউটিউবার হয়েছিল। এই যে লোকটা হি, সেই কিন্তু ইউটিউবার। অর্থাৎ এই বিকেএম এর পরিবর্তে আপনি এটাকে যদি বলেন হি ওয়াজ আ ইউটিউবার, মিনিং এর কিন্তু তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, সে একজন ইউটিউবার ছিল।
তো যেই সেই ইউটিউবার। সব কথার এক কথা হলো, সাবজেক্টে যে থাকে ওই এক্সটেনশনে সেই ব্যক্তি বা বস্তু থাকে তার সম্পর্কেই বলা হয়। এটাকেই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ভার্বকে হোয়াট অ্যান্ড হুম দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। ভার্ব তো মাস্ট থাকবে, ভার্ব ছাড়া ইংলিশের কোনো বাক্য হবে না, এবং এটা সাবজেক্টের পরেই থাকে। ভার্বকে হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অ্যাডভার্ব বলে। এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইংলিশে প্রেজেন্টেশনটা দিবেন। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম বা যা দেখালাম, বুঝতে পারছেন? একটুও কি কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন এই বিষয়টা সম্পর্কে, ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে? একটু বলেন তো। জি স্যার, হ্যাঁ, একটু বুঝতে পারছেন? জি অনেক ভালো। থ্যাংক ইউ। অর্থাৎ এই ভাষাটার ভিতরে কি কি আছে, কোন জায়গাগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে, আমি এটা দেখাই। দেখেন, আমি যাদেরকে পড়াই আমি অনেক পরিশ্রম করে পড়াই। আমি কিন্তু আপনাদের এখনো পর্যন্ত আমার কোনো বিজ্ঞাপন টোন কিছু দেইনি। 1 ঘন্টা 15 মিনিট আমি এই ক্লাসটা আপনাদের নিচ্ছি, কারণ আমি চাই স্টুডেন্টরা শিখুক। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আপনি সেখানে যেতে পারেন, অনেক জায়গায় কোচিং কোর্স দেখতে পারেন। বাট আমি এতটুকু বলতে পারি, আমি যে ফ্রি ক্লাসগুলো নিব, এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, আপনি একবার করে যান। আমার কোনো পেইড কোর্সে আসতে হবে না, আমার পেইড কোর্স যারা করে তারা এমনিতেই করে, যারা আমাকে চেনে জানে তারা এমনিতেই করে। তো ফ্রি ক্লাসগুলো করে যান, আপনার আমার কথা মনে থাকবে। এরকম একটা লোক ছিল, এইভাবে শিখছিলাম। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি, কারণ আমি সেইভাবেই শেখাই। কিছুদিন আগে আমি গেছিলাম মুন্সিগঞ্জের একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে, 1,000-এর বেশি স্টুডেন্টস, অফলাইনে আর কি। সেখানে ইংলিশ অলিম্পিয়াডের আমি মেইন ইনস্ট্রাক্টর ছিলাম। তো 1,000-এর বেশি স্টুডেন্ট সেখানে ক্লাস করছিল। এই যে আজকে আপনাদের একটা বাক্য দেখালাম না, যে আমাদের আজকের ক্লাসটি কখন শুরু হবে, এই যে প্যাসিভের একটা কোশ্চেন, এই বাক্যটা আমি বাংলায় বলছিলাম। ওই 1,000, মানে সেখানে 53 জন টিচার প্লাস 1,000 স্টুডেন্ট ছিল। তো সেই টিচার এবং স্টুডেন্টস কেউই তার উত্তর দিতে পারেনি যে ওই কথাটা ইংলিশে কি হবে। তাহলে কতটা দুর্বল আমাদের দেশি স্টুডেন্টস, ক্যান ইউ ইমাজিন দ্যাট? তো এই জন্য বলছি, ল্যাঙ্গুয়েজটা আমি যাদেরকে শেখাই প্রফেশনালি শেখাই। আমার কাছ থেকে কোর্স করে এই মাদারীপুর একজন কোচিং দিছে, তার বাসা মাদারীপুর জেলা শহরে। তো আমি যে মডিউলগুলো পড়াই সেই ওয়েটা ফলো করে পড়ান। আমি তো অফলাইনে কোনো ব্যাচ নেই না, বাট তার প্রতিষ্ঠান আছে, সে বারবার বলে স্যার আপনি আসেন। এবং আমার লেখা একটা বই আছে, এই দেখেন, এই বইটা ওই লোকটা তার কোচিং এর সব স্টুডেন্টদেরকে দিছে, কিনছে, প্রতিদিন আমার কাছ থেকে বই অর্ডার দেয়। এই যে এটা আমার নিজের হাতে লেখা বই। এটা আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট তারা এটা পায় হাতে। তো আমি দেখাবো আপনাদের, বলবো এটা নিয়ে। এটা আমার নিজের লেখা বই। এই যে যা যা পড়াচ্ছি না, যা যা ডিসকাস করছি, এগুলো সব ইন ডিটেলসে খুব সহজ ভাষায় এটাতে লেখা আছে। তো এটা প্রতিদিন প্রচুর ডেলিভারি হচ্ছে, বাইরের কান্ট্রিতে যাচ্ছে। তো যেটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি বা যেটা বোঝাচ্ছি, আমি যাদেরকেই শেখাই আমি বেসিক গ্রামার শেখাই, স্পোকেনের রুলস রেগুলেশন শেখাই। কারণ এই ভাষার ভিতরে কি আছে আমি এটা বুঝিয়ে দিই। শর্টকাট কোনো টেকনিক বই আমি দেখাই না, কিন্তু আমি যেটাই শিখাই না কেন সেটার প্র্যাকটিক্যাল ব্যবহারও আমি দেখাই দিই। এতটুকু আমি বলতে পারি। তো যাই হোক, এই এই গেল একটা পার্ট। এখন আমি একটু ওই প্রেজেন্টেশনের জায়গাটা নিয়ে কথা বলবো। যারা ইংলিশ স্পিকিং করতে পারেন না, কথা বলতে পারেন না, যারা মনে করেন আমি মোটামুটি জানি গ্রামার তারপরে কথা বলতে পারি না, এখানেও মূলত ফোকাসটা কোথায় রাখতে হয় জানেন? ওই ভার্বের ফর্মে। যেমন দেখেন এইখানে আমি যদি আপনাকে বলি যে প্লিজ স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আই মিন হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, এটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। আপনি পারবেন? ভেবে দেখেন তো, আপনার প্রতিদিনের কাজকর্মগুলো কি। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, যেমন একটু বোঝার চেষ্টা করেন। যেমন এখানে লেখা আছে, Assalamu alaikum, good afternoon, you all. I'm Saki before you. I'm really glad to share my feelings. আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। I will try to say something about my daily activities. আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার দেখেন, একটা কথা বারবার বলছি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স বা বাক্যে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, এবং এই ভার্বটাকে সঠিক ফর্মে ব্যবহার করার চেষ্টা করতে হয়। ইংলিশে কথা বলা কঠিন না। এই যে আমি বলছি না 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, টোটাল 30টা স্ট্রাকচার আছে, নাথিং, কিছুরই প্রয়োজন হয় না। যে কোনো একটা টপিকের উপর আপনি যখন কনভারসেশন করবেন, যখন স্পিকিং করবেন, যখন কথা বলবেন, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন যে এই টপিকটার উপর আমি কথা বলবো কোন রিলেটেড, টাইমিংটা কেমন। আপনি আইএলটিএস একটা স্পিকিং টপিক ফেস করছেন, আপনার এক্সামিনার যে টেন্স মেনটেন করে কোশ্চেনটা করে, অথবা যে মডেল মেনটেন করে কোশ্চেনটা করে, ঠিক সেই টেন্স বা সেই মডেলে অ্যান্সারটা দিতে হয়। অর্থাৎ মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন পড়ে না যদি ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারেন। জাস্ট একটা বা দুইটা পার্টিকুলার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে অনর্গল ইংলিশে কথা বলা যায়, স্পিকিং করা যায়। তো এখানে দেখেন আমি ভার্বের ফর্মগুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করছি। এগুলো হচ্ছে সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। কারণ কি, একটা মানুষ প্রতিদিন কি করে, তার রেগুলার হ্যাবিটটা কি সেটা ডিসক্রাইব করতে বলছে। তার মানে
রেগুলার কোনো কাজ প্রকাশ করতে গেলে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো কি লেখা আছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফার্দার প্রেয়ার। After that, I do some exercise, then I refresh myself and take my breakfast. I get ready to go to office or college at 9:30 a.m. Then I start doing my work. I take lunch at 2 p.m. আমি আমার কাজ শুরু করি, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার। আই টেক ডিনার অ্যাট 10 p.m. আমি 10টায় ডিনার করি। দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m. সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। থ্যাংকস ফর পেশেন্স শেয়ারিং। তাহলে আমি প্রতিদিন এই কাজগুলো করি। একটা বিষয় মনে রাখবেন, এই যে দেন দিয়েছি এখানে বিভিন্ন ধরনের লিঙ্কিং বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করা যায়, যেহেতু এটা একদম বেসিক একটা প্রেজেন্টেশন, এই জন্য এটা দিয়ে রাখছি। এখানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, কনসিকুয়েন্টলি, ইন দ্যাট ওয়ে, বিভিন্ন ধরনের লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার করা যায়, তাহলে এটা আরো ভালো শোনায়, আরো ওয়েল অর্গানাইজড হয়। বাট এগুলো অ্যাডভান্স প্রেজেন্টেশন গুলোতে আছে। এখন দেখেন, এই যে স্পিকিংটা আমি করলাম প্রেজেন্ট সেন্স মেনটেন করে, কিন্তু আমি কি বললাম, আমরা নির্দিষ্ট একটা টাইমের উপর ডিপেন্ড করে ইংলিশে কথা বলতে পারি না, আমরা এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। অর্থাৎ আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, এখন রাত 11টা 21 বাজে, আপনি আজকে সারাদিন কি করেছেন, আপনার আজকে সারাদিনের কাজ কি ছিল, বলতে পারবেন আমার সামনে এখন ইংলিশে? হোয়াট ডিড ইউ ডু টুডে, আর হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস? তাহলে আপনি কিভাবে বলবেন জানেন? দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। পরিবর্তনটা কোথায় হয় জানেন? এই ভার্বের ফর্মে। সাবজেক্টের পরে এই প্রেজেন্ট ফর্মের ভার্বগুলোর জায়গায় আপনি যখনই পাস্ট ফর্মের ভার্ব ব্যবহার করবেন, তখন আপনার এই অতীতের কাজটা প্রকাশ পেয়ে যাবে। যেমন দেখেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, আপনার গতকালকের কাজ কি ছিল। তো প্রথমে ওইভাবে একটা গ্রিটিংস, এরপর এইখান থেকে দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং এস্টারডে। তাহলে গেটের পাস ফর্ম কি? গট। তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ায়? বাংলা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা, ফার্স্টলি উই হ্যাভ টু কম্পেয়ার ইট উইথ আওয়ার মাদার টাং। সো আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করেছিলাম, ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফাদার প্রেয়ার। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 a.m. 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 p.m. 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। বাংলা বোঝেন, ফিরেছিলাম, করেছিলাম, গিয়েছিলাম, এই অর্থটা কিভাবে হচ্ছে? আমি সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি। অনেকে পাস্ট টেন্স মানে মনে করে কি, ডিডের ব্যবহার, ওয়াজ ওয়ার এর ব্যবহার, বাট না। পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, যেটা আমরা অনেকেই জানি না। এই পাস্ট ফর্মের ভার্ব সম্পর্কে মোস্ট অফ দ্য স্টুডেন্টস কনসেপ্ট রাখে না। কেন জানেন? এই দেখেন, প্রেজেন্ট ফর্মের ভার্বগুলো তো ভোকাবুলারি পড়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি হয়ে যায়। আর পাস্ট পার্টিসিপল যেটা, সেটা অনেকে শিখতে পারে, কারণ পারফেক্ট টেন্স গুলোতে ইভেন প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে ভি 3 ব্যবহার করতে হয়। বাট এই ভি 2 যেটা, এটা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সেই বসে, অন্য কোথাও বসে না। এই জন্য এইটা সম্পর্কে স্টুডেন্টসদের চর্চা কম থাকে। তো এইটা বেশি করে চর্চা করতে হবে। এটা যদি আপনি না বোঝেন, অতীতের যে কোনো এক্সপিরিয়েন্স আপনাকে যখন শেয়ার করতে বলা হবে, আপনি পারবেন না। আমি যদি আপনাকে বলি যে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি কাইন্ডস অফ সি বিচ অর রিমার্কেবল প্লেসেস, ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স প্লিজ শেয়ার ইউর থট। অর্থাৎ অতীতের কোনো ঘটনা আমি যদি আপনাকে ডেসক্রাইব করতে বলি, সবসময় এই পাস্ট সেন্স মেনটেন করে কথা বলতে হবে। তো এইটা কি? এই যে গেটের পাস ফ্রম গট, ব্রাশের পাস ফ্রম ব্রাশড, ওয়াশের পাস ফ্রম ওয়াশড, টেকের পাস ফ্রম টুক, স্টার্টের পাস ফ্রম স্টার্টেড, কামের পাস ফ্রম কেম, এইটা ইনস্ট্যান্টলি ব্যবহার করা শিখতে হবে। অর্থাৎ মেইন ভার্বের পাস ফর্ম, অনেকে বলে ডিড কাম, হ্যাঁ, ডিড টেক, ওয়াজ টেক, এসব বলে, এগুলো হয় না। ঠিক আছে? মেইন ভার্বের পাস্ট ফর্ম, সেখানে ডিডও মেইন ভার্ব হিসেবে বসতে পারে, অজও মেইন ভার্ব হিসেবে বসতে পারে, বাট মনে রাখবেন প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, অনেকে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ডেড বলে ফেলে, কারণ বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ওই ইডি থাকে। বাট স্পেন্ড, সেন্ড, সেন্ট, এরকম।
দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার। আই টুক মাই ডিনার এট 10 p.m. আমি 10টায় আমার ডিনার করেছিলাম। দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং এট 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম, বা ঘুমানোর জন্য গিয়েছিলাম। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো এইভাবেই অতীতের কাজটাকে ডেসক্রাইব করা হচ্ছে। এইটাই আমি আপনাদের বলতে চাচ্ছি, সময়ের পরিবর্তন করা শেখেন। এটা যদি না শিখতে পারেন আপনি সারা জীবন ইংরেজি শিখতে পারবেন না। কারণ প্র্যাকটিক্যাল কনভারসেশন বা কমিউনিকেশনে আমাদের টাইমের পরিবর্তনটা করতে হয়। এই যে রাত 11টা 25 বাজে, এখন আমি আপনাকে যদি বলি যে ভাই বা ম্যাডাম, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আপনি আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকে সারা দিনের কাজ কি হবে? তো অনেকের ব্রেনে আগামীকালকের প্ল্যান সেট আপ করা আছে না, আমি এই টাইমে ঘুম থেকে উঠবো, তারপর এটা করবো, তারপর ওইখানে যাবো, এর সাথে থাকবো, ওটা ওটা সবকিছু থাকে না আমাদের। তো এইটা আপনি কিভাবে ডেসক্রাইব করবেন? ফিউচার টেন্স মেনটেন করে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এখানে দেখেন স্কাই কালার দিয়ে আমি ভার্বগুলোকে হাইলাইট করছি, যেমন আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার, সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট। এই যে প্রথমে যেটা দেখেছিলাম এইটা, এখানে সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় আই এবং উই, তাহলে শ্যাল ব্যবহার করা যায়। সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না, বাট উইলকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড সব জায়গাতে। এই জন্য শ্যালকে স্কিপ করে মডার্ন গ্রামার অনুযায়ী উইলের ব্যবহারটা সব জায়গায় হয়। এটা ব্যবহার করলে কোনো কনফিউশন থাকে না। তো দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, দাঁত ব্রাশ করবো। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধোবো এবং ফজরের নামাজের জন্য উজু করবো। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 a.m. Then I will start doing my work. I'll take lunch at 2 p.m. I'll come back from office at 5 p.m. আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। Then I will spend some time with my family. আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। I'll learn English for 1 hour. I'll take my dinner at 10 p.m. Then I'll go to bed for sleeping at 11 p.m. So that will be my tomorrow activities. Thanks for patience, Harry. অর্থাৎ কথা বলা কিন্তু কঠিন না। দেখেন, ইংলিশ ইজ আ ভেরি স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ওই ভার্বটাকে আপনি কোন টাইমে কথা বলতে চাচ্ছেন সেই অনুযায়ী ভার্বের ফর্মটা ইউজ করেন, এক্সটেনশন বা অবজেক্টের পার্ট, দেখবেন এগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে, আপনি পারছেন। তো এখানে একজনের স্যাম্পল একটা অ্যান্সার দেওয়া 3টা টাইমের উপর ডিপেন্ড করে। এখন আপনি এটাকে স্ক্রিনশট দেন। আপনি দেখেন, যত ভালো টিচার আপনাকে ইংরেজি শেখাক, 1000টা ক্লাস নিক, কোনো লাভ হবে না যদি না আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য কি জানেন? পেইড কোর্স টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে হয়, আর এই ফ্রি কোর্স অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে হয়। তো ভাষা শিখতে গেলে, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে অন ওয়ে কমিউনিকেশন কিন্তু ইফেক্টিভ না, কার্যকর না। এখন এখানে আমার অন ওয়ে কমিউনিকেশনে নিতে হয় কেন? এখানে অনেক স্টুডেন্টস থাকে, আমি যদি আনমিউট করে দিই একসাথে সবাই কথা বলে ওঠে। বাট পেইড কোর্সে 30 জন 40 জন এরকম স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করতে পারি, তারা আমাকে কোশ্চেন করতে পারে, তাদের কাছ থেকে আমি স্পিকিং টেস্ট নিতে পারি, সেখানে ভুল হলে সেটা আমি ধরিয়ে দিতে পারি। অর্থাৎ আপনাকে কথা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। এটা সায়েন্স না বা ম্যাথ না। টিচার পড়ালো, আপনি মনোযোগ দিয়ে দেখলেন বা শুনলেন, সবই পেরে গেলেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ। ইউ ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন, দেন ইউ হ্যাভ টু প্রোভাইড ইট। এটা না করলে আপনি কিভাবে পারবেন? অর্থাৎ এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এই 3টা আপনি স্ক্রিনশট দেন, দিয়ে আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন সেটা ডিসক্রাইব করেন। আপনার মোবাইলে ভিডিও রেকর্ড করেন, আয়না মিররের সামনে গিয়ে দাঁড়ান, আপনি বলেন। একবার যদি কেউ কথা বলা শুরু করতে পারে, সে বারবার বলে, বারবার বলতে চায়, নিজের ভিতরে একটা কনফিডেন্ট পায়। অনেকে মনে করে আমি কিছুই পারি না, আমি আগে গ্রামার শিখি, আগে স্পোকেন রুল শিখি, তারপরে কথা বলবো। এরকম করলে তার সারা জীবন চলে যাবে, সে কোনোদিন কথা বলতে পারবে না। আপনার কথা বলা শুরু করে দিতে হবে, ভুল হলে হোক, ঠিক হয়ে যাবে। বাট একটা ওয়ে থেকে, একটা নির্দিষ্ট জায়গা থেকে কথা বলা শুরু করবেন। একদিন কথা বলতে পারলে পরের দিন নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, একটা প্লেজার পাবেন, যে এই যে আমি তো বলতে পারছি, আমি মনে হয় পারবো। শুরু করতে হয়, কারণ ভাষা শিখতে গেলে মুখ দিয়ে তো কথা বের করতেই হবে, আর তা নাহলে কিভাবে পারবেন? আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি কথা বলাই, প্রত্যেকটা ক্লাসে আগে স্পিকিং করাবো, দেন আমি আমার যে বিষয়গুলো আছে সেগুলো আমি পড়াই। আমার পেইড কোর্সের রেকর্ডেড ক্লাসগুলো আনলিস্টেড করা থাকে যদিও, বাট আমি আপনাদের দেখাবো, দেখালে বুঝতে পারবেন কিভাবে তাদেরকে স্পিকিং করিয়ে থাকি। তো এইটাই হচ্ছে পার্থক্য ফ্রি ক্লাস আর পেইড কোর্স। বাট এখানে আমি যা নিয়ে থাকি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার, আমি কিন্তু সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এই যে আপনারা 1.5 ঘন্টা ধরে ক্লাস করছেন এখানে, আমি কিন্তু অনেক পরিশ্রম করে পড়াই প্রত্যেকটা স্টুডেন্টকে, এটা মুখে বললে বুঝবেন না। আপনার রেগুলার ওয়েতে ক্লাসগুলো করতে থাকেন। বাংলাদেশে অনেক নাম করা প্রতিষ্ঠান আছে, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফলোয়ার, বাট আমি, আমার অত কিছু নেই। আমি খুবই সিম্পল একজন মানুষ। আমি নির্দিষ্ট একটা
জবের ভেতর আছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাট আমি যখন ফ্রি থাকি বা লেজার টাইমটা পার করি, আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার, যে ভাষাটা কিভাবে শিখতে হবে, কিভাবে এগোতে হবে, সঠিক ওয়েটা কি, সঠিক গাইডলাইনটা কি। আমার কোর্স এমনি যারা করাতে এমনি করে, আর আমি অত বেশি স্টুডেন্টসও আমি নেই না, কারণ আমি অত ঝামেলার ভিতর যাই না, কারণ আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি, আমি ভালো আছি। আমার অফলাইনেরও কোনো ব্যাচ নেই যে আমার এই কোর্স করে অফলাইনে আসতে হবে আর অফলাইন স্টুডেন্ট টেনে আনতে হবে। আর এই যে আমার একটা বই আছে দেখছেন, এই বইটার নাম কি জানেন? এই বইটার নাম হচ্ছে, আমি দেখাই আপনাদের, এই বইটার নাম হচ্ছে কই গেল, এই বইটার নাম হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটা, এর ভিতরে গ্রামার, ফুল কোর্স অফ লার্নিং ইংলিশ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, ভোকাবুলারি, রিডিং, রাইটিং সবই আছে। আমার নিজের হাতে লেখা, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন। এবং এই বইটাই, এই যে সোনামুখ লেখা না, এটা হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন। এই প্রতিষ্ঠানে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টিচিং দিতে গিয়েছিলাম। এদের 6 দিনের একটা ইংলিশ অলিম্পিয়াড ছিল অফলাইনে, আমি আমার ছুটির দিনগুলোতে বা ফ্রি টাইমে যাই। তো সেখানে একজন পুলিশ অফিসার, পুলিশ পুলিশ সুপার ছিলেন, তিনি এখন অবসরপ্রাপ্ত। তো তার তত্ত্বাবধানের মাধ্যমে তিনি গ্রাম অঞ্চলের মেধাবী এবং দারিদ্র শিক্ষার্থীদেরকে এই ল্যাঙ্গুয়েজটা বা তাদেরকে আন্তর্জাতিক মানের, ইন্টারন্যাশনাল মানের স্টুডেন্ট করে গড়ে তোলার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, শেখাচ্ছেন তার নিজস্ব অর্থায়নে। তো ওদের যখন আমি ক্লাস নিতে গেছিলাম, তারা যে পরিমাণে সম্মান, যে পরিমাণে ভালোবাসা আমাকে দিয়েছিল, সেটার উপর খুশি হয়ে আমি এই বইটা লিখছিলাম ওদের ওই অর্গানাইজেশনের নাম দিয়ে। এবং এই বই বিক্রির যে টাকা, যে লভ্যাংশ, সেটা সম্পূর্ণ ওই সোনামুখ পরিবারের কল্যাণে, অর্থাৎ ওইখানে যে স্টুডেন্ট গুলো আছে দারিদ্র এবং মেধাবী, দরিদ্র এবং মেধাবী, তাদের কল্যাণে ব্যয় হয়। সো এটাও তাদেরকে উদ্দেশ্য করে লেখা। এবং এটা আপনারা কেউ হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সহজ এবং সাবলীল ভাষায় এই ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। এটা নেন বা না নেন সেটা কোনো কথা না, আপনারা আগে আমার ক্লাসগুলো করেন। যদি সঠিকভাবে ইংরেজি শিখতে চান, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, জাস্ট আমি যে ফ্রি ক্লাসগুলো নেই, থাকেন, রেগুলারিটি মেনটেন করে করেন, এতটুকু বলতে পারবো খুব কম সময়ের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন। আরেকটা কথা আমি বলে রাখি, যারা পেইড কোর্সে আসবেন, আমাদের এখন তো ফ্রি ক্লাস চলছে, এগুলো ধারাবাহিকভাবে হবে। আর নতুন যে পেইড ব্যাচ, সেটা হচ্ছে আগামী 20 তারিখ, অর্থাৎ আহ হ্যাঁ, 20শে এপ্রিল, আপনার আগামী রবিবার থেকে একদম নতুন একটা পেইড কোর্স শুরু হবে। এটা, এখানে অনেকেই আছেন যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছেন, বাট টাইমের জন্য বা টাকা পয়সার প্রবলেমের কারণে পেইড কোর্স করতে পারেননি। আমার যে পেইড কোর্সটা থাকে সেটা আমি একটু বলে রাখি, নাহলে বারবার অনেকে ইনবক্সে নক করে। একটু জেনে যান, এখানে টাকা পয়সা, পেইড কোর্সের কথা বললে, ভর্তির কথা বললে অনেকে ভাবে এবার কি না কি জানি বলবে, টাকা পয়সা চাইবে, ভর্তি করাবে, বাট না। এতক্ষণ তো ক্লাস নিলাম, দেখালাম, আপনারা দেখলেন, শিখলেন, বুঝলেন। এবার এটা একটু দেখেন, আমার যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আমি কিভাবে পড়াই, কিভাবে শেখাই। আপনাদের কাউকে ভর্তি হতে হবে না, যারা হয় তারা এমনিতেই হয়। বাট আমার কোর্সের কন্টেন্ট গুলো কি থাকে, আউটলাইনটা কি থাকে, এটা দেখলে আপনার ব্রেনে যদি আইডিয়াটাও জেনারেট করতে পারেন, নিজের মতো করে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। এটা আপনার জন্য ভালো ছাড়া খারাপ কিছু হবে না। কারণ আমার যারা ভর্তি হয় তারা এমনিতেই হয়। দুবাই, হংকং, সাইপ্রাস, ইউএসএ, ইউকে, কানাডা থেকে প্রচুর প্রবাসী স্টুডেন্ট আছে, ওয়ান টু ওয়ান পার্সোনাল কোর্সও করে থাকে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট দেখেন আমি কিভাবে করাই বা কি পড়াই, একটু দেখে যান, তাহলে একটা আইডিয়া আপনার আসবে। এইভাবে গুগল মিটের মাধ্যমে ক্লাস নেই। আর পেইড কোর্সের যে ক্লাস, সেটা সপ্তাহে 4 দিন হয়, 3 মাসের কোর্স। এটা টোটাল 70টা ক্লাস থাকে। এটা হিউজ ক্লাস, আপনি ইমাজিন করতে পারবেন না। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকের জন্য ইফেক্টিভ। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্যান্য পেশার যারা হাউস ওয়াইফ আছেন, যারা ফ্রি টাইমটাকে বের করে ক্লাসগুলো করতে পারে। এবং পেইড কোর্সের ক্লাসও এই রাত 10টাতেই শুরু হবে। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে নেওয়া হয় এইভাবেই, ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং ক্লাস শেষে স্টুডেন্টদেরকে পিডিএফ ফাইল এবং প্রিমিয়াম যে রেকর্ডেড ক্লাস সেগুলো প্রোভাইড করা হয়। অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করে, পরবর্তীতে দেখে নিতে পারবে। আর যারা একদমই দুর্বল আছেন, এই কোর্সটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আমি পড়িয়ে থাকি, সবগুলো ক্লাস আমি নিয়ে থাকি। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবেই কোর্সের প্ল্যানগুলো সাজানো। আর এই কোর্সের আরেকটা সব থেকে বড় বেনিফিট হচ্ছে, দেখেন, একটা টিচার পড়ালো, আপনি স্টুডেন্ট, আপনি শিখলেন,
শিখলেই সবকিছু আপনি পারবেন না। আপনাকে কথা বলতে হবে, এটা একটা ভাষা আপনি শিখছেন, স্পিকিং করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, প্র্যাকটিস সেশন থাকে, সেখানে আমি নিয়ে থাকি। এছাড়াও আমি আরেকজন টিচার্স রাখছি সেটাকে গাইড করার জন্য। কারণ স্পিকিং আপনি করছেন, সেখানে যে ভুলটা হয় সেটা যদি আপনাকে কেউ ধরায় না দেয়, তাহলে তো ওই ভুল সারা জীবন থেকে যাবে। ওই ল্যাঙ্গুয়েজ ক্লাবের বেনিফিটটা আপনি সারা জীবন পাবেন এই কোর্স থেকে। তার জন্য কোনো আলাদা পেমেন্ট করতে হবে না। আর আর প্রথমে বলে রাখি, আমার এই কোর্সের কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকায় আপনি 3 মাস ক্লাস করতে পারবেন। যদি 3 মাসের ভিতর কভার করতে না পারেন, পরবর্তীতে নতুন যে কোনো ব্যাচে পড়তে চান, তাও পড়তে পারবেন। তার জন্য আলাদা কোনো কোর্স ফি দিতে হবে না। অর্থাৎ এই 2,000 টাকার ভিতরেই আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। ইভেন যদি কারো কোনো সমস্যা হয়, আমি এটা ভেঙে ভেঙেও নিই। অর্থাৎ আপনি 1,000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলে হবে। এভাবেও আমি নিয়ে থাকি। কারণ আমি চাই স্টুডেন্টরা শিখুক, যারা আসছে আমি শেখাতে চাই। আমার খুব বেশি দরকার নেই আমার 5 জন স্টুডেন্ট ফ্লুয়েন্টলি কথা বলুক, দ্যাট ইজ মাই প্লেজার। কারণ এইটাই তো পারে না, বড় বড় কোচিং সেন্টারও পারে না। তারা কিছু মন গড়া বিজ্ঞাপন তৈরি করে, এটা ওটা দেয়। বাট এই ফ্রি ক্লাসগুলো আপনারা করে যান, আপনি আপনার মনে থাকবে আমার কথা, এতটুকু আমি বলতে পারি। তো এই কোর্সগুলো ধারাবাহিকভাবে হয়ে থাকে। প্রথম 10টা ক্লাস থাকে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ ক্রিয়েটিভ পাওয়ারটা আপনার যাতে করে বাড়ে। আমি যদি শুধু স্পোকেন করাই, আমি যদি আপনাকে বলি এইটা প্লাস এটা প্লাস এরকম হয়, এইটা এরকম একটা সেন্টেন্স করলাম, আপনি হাজারো সেন্টেন্স করতে পারবেন, তাহলে কি হয়? আমি যতটুকু শেখাবো আপনি ততটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকবেন। যখনই নতুন একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন। আর যদি বেসিক গ্রামারটা জানা থাকে, কম্পালসারি গ্রামারটা জানা থাকে, আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। আপনি যে কোনো কিছু ফ্রি হ্যান্ডে লিখতে পারবেন, বলতে পারবেন। ইনস্ট্যান্টলি ইউ উইল বি এবল টু গিভ আ প্রেজেন্টেশন ইন ফ্রন্ট অফ অডিয়েন্স। ইউল বি এবল টু ফেস এনি কাইন্ডস অফ ভাইবা ইন ফ্রন্ট ইউর টিচার, অফিসার অর বস। এছাড়া ওই ফ্রি হ্যান্ডে আপনি একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিবি, রিপোর্ট, ইমেইল লিখতে পারবেন। এই জন্য আমি কিছু বেসিক গ্রামার এর ক্লাস নিয়ে থাকি। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে। 30টা ক্লাস নিয়ে থাকি স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশ এক্সপার্ট হওয়ার জন্য যা কিছু লাগে এই ক্লাসগুলো থেকে আপনি পাবেন। আহ, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। তার জন্য যা কিছু দরকার এখানে থাকে। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থেকে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামার উপর। অর্থাৎ যারা গ্রামারে দুর্বল, অর্থাৎ আপনার যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, যারা কর্পোরেট অফিসে জব করেন, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই রাইটিং এর ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে। স্পিকিং তো কভার হবে, আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাস থাকবে কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। প্রতিদিন এই ক্লাসে বসে আপনাকে আমি প্র্যাকটিক্যালি কনভারসেশন প্র্যাকটিস করাবো, টপিকের উপর প্রেজেন্টেশন নিব, নিউজ পেপারের আর্টিকেল চর্চা করাবো। অর্থাৎ সার্টেন টপিক থাকবে, আইএলটিএস কিউ কার্ড কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারটা আমি বুঝিয়ে দিব যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, এখানে ফ্রেজ কোনটা, ক্লজ কোনটা। আপনি সেটা বোঝার পরে নিজের মতো করে কোশ্চেনের এগেইনস্টে প্রেজেন্টেশন দিবেন। সেখানে যে ভুলটা হবে আমি ধরিয়ে দিব। এভাবে যদি করাতে থাকে, আপনি কেন পারবেন না? এই ফ্রি ক্লাসগুলোই করে যান, আপনি বুঝতে পারবেন যে এর ভিতরে কি পাচ্ছেন আপনি। আর যারা আগে ফ্রি ক্লাস করেছেন, আগের পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, আমার নতুন যে ব্যাচ, বর্তমানে 67তম ব্যাচ রানিং, 68 নতুন ব্যাচ, 68তম ব্যাচ শুরু হবে। তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সিট খুবই কম। 20 তারিখ থেকে ক্লাস শুরু হবে, আগামী রবিবার থেকে। সো টোটাল 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি এক্সপার্ট হতে পারবেন, এতটুকু বলতে পারি। আর এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, আপনার বাড়তি পরিশ্রমের দরকার নেই। জাস্ট রেগুলারিটি মেনটেন করে ক্লাসে করবেন, যা প্র্যাকটিস, যা চর্চা, যা কিছু হবে এই ক্লাসে বসেই হবে। টোটাল কোর্স ফি 2,000 টাকা। আপনি 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে জানাবেন। আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে নিবে। একটা আইডি কার্ড দিয়ে আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। অর্থাৎ একদম প্রফেশনাল হইতে সবকিছু হবে, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন। আপনার নাম্বারটা হারিয়ে যেতে পারে, বা যদি ইনকেস কোনো সমস্যা হয়, এইটা আপনি পরে আমাকে দেখালে আমি যে কোনো নতুন ব্যাচ আপনাকে অ্যাড করে নিব। হ্যাঁ, অর্থাৎ টাকা পাঠিয়ে আপনার নাম ঠিকানাটা এই হোয়াটসঅ্যাপে লিখে দিবেন। এই দুইটা নাম্বার আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, 01997356957, 09386899196। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে এর মাধ্যমে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। আবারও বলছি, যারা ইন্ডিয়া থেকে আসেন তারাও পেইড কোর্সের ক্লাস করতে পারবেন গুগল পে বা ফোন পে এর মাধ্যমে। আর বাইরের কান্ট্রি থেকে তো পারবেনই। এই নাম্বারে যোগাযোগ করবেন, কথা বলতে পারবেন। আমি আবারও বলতে পারি, যারা ইংলিশে একদমই দুর্বল, যারা মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে আমি শেখাতে চাই, এবং আমি একটা টিচার বা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকতা মেনটেন করে এগোতে চাই,
আপনি আসতে পারেন, এতটুকু বলতে পারেন, আপনি ব্যর্থ হবেন না, একদম প্রফেশনাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আজকে আমার আমার কাছে একটা ফ্রি ক্লাস করছেন, কালকে হয়তো একটা ইউটিউব চ্যানেলে ক্লাস পাবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে একটা ক্লাস ভেসে উঠবে। এগুলো তো কন্টেন্ট। এই বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে আপনার দিন, মাস, বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, আপনি শেষ নামাতে পারবেন না। বাট একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি আপনি কাভার করতে পারেন, ধারাবাহিকতা মেনটেন করে যদি আপনি এগোতে পারেন, উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আদারওয়াইজ আপনার মাসের পর মাস, বছরের পর বছর যেতেই থাকবে। আপনি ইংরেজি শিখবেন, শিখতে পারবেন, শিখে যাবেন, বাট ওই শেখাটা শেষ নামাতে পারবেন না। নিজের ভিতরে ওই অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না যে আমি এখন পুরোপুরিভাবে ইংরেজি পারি। বাট একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে এগোলে কি হয়, এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসেবে নেওয়া যায়, নিজের ভিতরে কনফিডেন্ট পাওয়া যায়, নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে প্রেজেন্ট করা যায়। এতটুকু আমি আপনাকে বলতে পারি। তো যারা ভর্তি হতে চান তারা জানাবেন, আমি আপনাদেরকে এন্ট্রি করে নিব। আহ, এই এই দুইটা নাম্বারে নক করবেন হোয়াটসঅ্যাপে, আর আজকের ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইলও যাদের লাগবে এই নাম্বারে নক দিলে আপনারা পাবেন। এছাড়া আমার যারা পেইড কোর্সে আসবেন, আমি আপনাদের আমার লেখা এই দুইটা বইয়ের পিডিএফ কপি আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এছাড়া তো প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। আর আমার যে অফলাইনের এগুলো সবই কোর্স, মানে ক্লাসগুলো, বইটা একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে সবকিছু সাজানো, অনেক সুন্দরভাবে লেখা, আমার নিজের হাতে লেখা। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, আর আমার অফলাইনের যে বইটা, এই এই যেটার কথা আমি বলছিলাম, এটা আপনারা পেইড কোর্স থাকেন বা ফ্রি কোর্স থাকেন, এটা বড় 400 পেজের একটা বই। যে কেউ এটা অর্ডার দিতে পারবেন, হোম ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে যাবে। এটার প্রাইস হচ্ছে 400 টাকা, ডেলিভারি চার্জ সহ। এটা খুলনা থেকে ডেলিভারি হয়, ওইখানে ডেলিভারি চার্জ সহ 400, 530 টাকা পড়বে টোটাল। এটা যারা পেইড কোর্সে আসবেন, ইভেন যারা ফ্রি ক্লাস করছেন, যে কেউ এটা কিনতে পারবেন। আমার ওয়েবসাইটের লিংক আমি দিয়ে দিব, সেখানে ক্লিক করে এই বইটা অর্ডার করতে পারবেন যদি কেউ করতে চান। যারা আমার ফ্রি ক্লাস করছেন বা পেইড কোর্স করছেন, একটা বই সাথে থাকলে এই ক্লাসগুলো আপনাদের অনেক ইফেক্টিভ হবে, কারণ আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি এই বইতে সেগুলো সিকোয়েন্স মেনটেন করে পরপর সবকিছু সাজানো আছে ধারাবাহিকভাবে। এই যে দেখেন যে প্রেজেন্টেশনটা আজকে নিলাম না, এই দেখেন এই বইতে ওই প্রেজেন্টেশন গুলো অনেক সুন্দরভাবে বাংলা সহ ব্যাখ্যা দেওয়া আছে সব কিছুরই, এইগুলো কিন্তু সব ওই বইতে আছে। হ্যাঁ। তো এটা আমি বলতে পারি, যারা সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, ক্লাসগুলো করতে থাকেন, রেগুলারিটি মেনটেন করে ক্লাস শেষে আরেকবার রেকর্ডেড ক্লাসটা দেখেন। আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ইনশাআল্লাহ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইথ ইন ভেরি শর্ট টাইম। এই হচ্ছে কথা। এখন কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। দ্যাটস অল ফর টুডে। আগামীকালও সেম টাইমে অর্থাৎ রাত 10টায় আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই, আর আমি রেকর্ডটা তাহলে অফ করে দিই। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো আপনারা করতে পারেন।